আমরা শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সম্পর্কে অলরেডি আপনাদের বলছি। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, আমাদের একটা ওয়েবসাইটকে মেনটেন করার জন্য একটা সিস্টেম দরকার হয়। ইউজার আপনাদের রেজিস্ট্রেশন, তারপরে প্রোফাইল, পোস্ট, এগুলো ম্যানেজ করার জন্য কিছু একটা অ্যাডমিন প্যানেল প্রয়োজন পড়ে, তাই না? যেমন মনে করেন একটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা থাকে, তারপরে একটা অ্যাডমিন প্যানেল থাকে, একটা অফিস থাকে। সেম একটা ওয়েবসাইট ম্যানেজ করার জন্য একটা অ্যাডমিন ড্যাশবোর্ড প্রয়োজন। এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফ্রি। এর জন্য ওয়ার্ডপ্রেসটা অনেক পপুলার, আমরা ওয়ার্ডপ্রেসটা ইউজ করি। ঠিক আছে, তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি, তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই, গেছিল, এখন যায় না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস আমাদের হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস ইউজ করে। ডাটাবেসটা কি? ডাটাবেসটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে রেজিস্ট্রি খাতা থাকে, যেরকম রেজিস্ট্রি খাতাতে কি থাকে, নাম থাকে, আমাদের রোল নাম্বার থাকে, তারপর আর কি কি থাকে, আইডি নাম্বার থাকে, তারপরে ক্লাস থাকে, তাই না? একটা মনে করেন রেজিস্ট্রি খাতা স্কুল বা কলেজের যদি হয়, তো সব সেম। তথ্য থাকে আর কি ভাই, হ্যাঁ, সব এসব তথ্য। তথ্য থাকে। জি ভাইয়া। তো ডাটাবেসটাও কিছুটা সেম। একটা ওয়েবসাইটে মনে করেন আমি একটা ইউজার নামের একটা খাতা আছে আমার। ঠিক আছে, ওই খাতায় কি হবে, ইউজারের কি কি থাকবে, নাম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে। এটা একটা কি হইতে পারে, একটা খাতা হইতে পারে। ডাটাবেসে সেটা কি হবে, একটা ট্যাবল হবে। ঠিক আছে, একটা খাতা হবে, একটা ট্যাবল। একটা খাতাতে শুধু কি থাকবে, একটা ইউজারের ডাটা থাকবে। তারপর মনে করেন যে পোস্ট, আমরা পোস্ট দিই না, পোস্টের জন্য এরকম একটা টেবল থাকতে পারে। পোস্টে কি কি থাকতে পারে, পোস্টের আইডি থাকতে পারে, তারপর হচ্ছে আপনার আর কি থাকতে পারে, পোস্ট থাকতে পারে, কমেন্ট থাকতে পারে, লাইক থাকতে পারে। সেম একটা মনে করেন যে পোস্টের জন্য আরেকটা খাতা। ঠিক আছে, আরেকটা হচ্ছে টেবল, টেবল বা খাতা। তো এরকম অনেকগুলো টেবল মিলিয়ে হয় একটা হচ্ছে ডাটাবেস। একটা ডাটাবেস হচ্ছে একটা ওয়েবসাইটের যত ডাটা আমরা দিব সেই ডাটাগুলোকে সেভ করে রাখার একটা জায়গা আর কি, একটা খাতা। ঠিক আছে, এটা হচ্ছে জি আমাদের ভাইয়া, তথ্য ডাটাবেস, ভান্ডার। তথ্য ভান্ডার। ডাটাবেসটা হচ্ছে একটা তথ্য ভান্ডার। ওকে, তো আপনারা যারা, আচ্ছা দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, তো আপনারা যারা জ্যাম্প ইনস্টল করছেন, তারা জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করলে ওখানে অ্যাপাসি এবং মাইস্কুয়েল সার্ভার আছে, যে দুটাকে স্টার্ট করতে হয়। যারা হচ্ছে ওয়ার্ম সার্ভার ইনস্টল করছেন, তারা ওয়ার্মের যে আইকন আছে ওখানে ডাবল ক্লিক করলেই ওটা অটো ওপেন হয়ে যায়, অন হয়ে যায়। আপনার হচ্ছে অ্যাপাসি সার্ভার, মাইস্কুয়েল সার্ভার, এগুলো সব অন হয়ে যায়। তারপর যারা হচ্ছে লারাগন ইউজ করেন, তাদের ওখানে স্টার্ট করে লারাগন ওপেন করলে স্টার্ট অপশন থাকে, স্টার্ট করলেই আপনার হচ্ছে অ্যাপাসি সার্ভার এবং মাইস্কুয়েল সার্ভার অন হয়ে যায়। বুঝতে পারছেন? তো আমাদের কি করতে হবে, ফার্স্ট আমি আমি লারাগন দিয়ে দেখাচ্ছি, আপনাদের যারা জ্যাম্প আছে, ওয়াম্প আছে, তারা সেমভাবেই করবেন। ঠিক আছে, আমি কি করব, আমি আমার হচ্ছে স্টার্ট অল করলাম। এখানে আমার দুইটা সার্ভার ওপেন হবে, একটা হচ্ছে অ্যাপাসি আর একটা হচ্ছে মাইস্কুয়েল। এই মাইস্কুয়েলটা হচ্ছে ডাটাবেস। বুঝতে পারছেন? এই ডাটাবেসটাই হচ্ছে আমার একটা অ্যাডমিন প্যানেলের যত ডাটা আছে সব কিছু সেভ রাখার একটা জায়গা। তো এই ডাটাবেসটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয়, এখানে যখন আপনারা সার্ভার ওপেন করবেন, ওপেন করার পর ভাই, কথা শুনতে পাই না ভাই। ওকে, বিষয়টা হচ্ছে যে আমার লারাগন সার্ভার, তো লারাগন সার্ভারে ডাটাবেসটা ওপেন করতে হয় অন্যভাবে। কিভাবে ওপেন করতে হয় দেখাচ্ছি। আপনারা এইখানে অ্যাডমিন কন্ট্রোল প্যানেলে আসবেন, যেখানে স্টার্ট করতে হয় সেখানে এসে ডাটাবেস নামে অপশন আছে, এখানে ডাটাবেসে যাবেন। ডাটাবেসে যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এটা হচ্ছে সেশন ম্যানেজার। তো এখানে ইউজার আছে, রুট, ডিফল্টভাবে ইউজার রুট থাকে, আর হচ্ছে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে।
আমরা এটাকে ওপেন করব। যারা লারাগন আছেন শুধু তাদের জন্য, যারা জ্যাম্প এবং ওয়াম্প আছেন তাদের কীভাবে আনতে হবে ডাটাবেস। ডাটাবেস আনতে গেলে যেটা করতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন এটা দেবেন, বা লোকাল হোস্টে ঢুকবেন। লোকাল হোস্টে ভিডিওটা ক্লিয়ার, রেকর্ডিংটা অন করে নিয়ে ভাইয়া। ওকে, তো আপনারা হচ্ছে লোকাল হোস্টে যাবেন, যাদের হচ্ছে জ্যাম সার্ভার আর হচ্ছে ওয়ার্ম সার্ভার। লোকাল হোস্টে গিয়ে আপনাদের একটা ইন্টারফেস আসবে, ওখানে দেখবেন যে নিচে পিএসপি মাই অ্যাডমিন, বা যারা জ্যাম সার্ভার ওপেন করে, যারা জ্যাম সার্ভার ইউজ করেন তাদের এই কোণায় আসবে ডান পাশে উপরে পিএসপি মাই অ্যাডমিন। আর যারা ওয়ার্ম সার্ভার ইউজ করেন তাদের নিচে দেখবেন পিএসপি মাই অ্যাডমিন একটা অপশন থাকবে, তো ওইটা ওপেন করবেন। ওপেন করলে এইরকম আসবে, আপনাদের ডাটাবেসটা একটু অন্যরকম আসবে। তো যারা জ্যাম্প এবং ওয়ার্ম সার্ভার ইউজ করেন তাদের ডাটাবেসটা আসবে অন্যরকম একটু, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ওকে, আপনাদের লাইভ সার্ভারে নিয়ে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। যেরকম হয় সেটা আমি আপনাদের দেখাবো। ওকে, তো আমি একটা এরকম সার্ভারে আসলাম। এটা হচ্ছে আমাদের সার্ভারের হচ্ছে একটা সি প্যানেল হয়, এক এক রকম সার্ভারের এক এক রকম সি প্যানেল হয়। তো সি প্যানেলটাই হচ্ছে কি কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, একটা প্যানেল যেখান থেকে আপনার পুরো সার্ভারটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে ফাইল ম্যানেজার আছে, তারপরে এখান থেকে এই যে সফটওয়্যারগুলো অটো ইনস্টলার, এখানে গেলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তার আগে আমরা পিএসপি মাই অ্যাডমিন, আমাদের হচ্ছে ডাটাবেস যেটা সেটা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন। ওকে, আমি পিএসপি মাই অ্যাডমিনে আসলাম। আপনারা যারা যারা হচ্ছে জ্যাম্প এবং ওয়াম্প ইউজ করেন তারা লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন দিলে চলে আসবে, ঠিক আছে। আমার নেটটা একটু স্লো। আচ্ছা, সার্ভারে ঢুকবেন, একটু সার্ভারের ইস্যু তো। লোকাল হোস্ট স্ল্যাশ, ভাই কি যে শেয়ার করতে দেখতে পাচ্ছি না। ওনার স্ক্রিন পিন করেন, আপনি শেয়ার অফ করে আবার শেয়ার করেন। হ্যাঁ, দুইজন মানে শেয়ার করছিল, আবার শেয়ার করেন। জি ভাই শেয়ার করেছেন এবার আসবে। ওকে, আপনি ব্রাউজারে যাদের বলতেছি, যাদের ওয়ার্ম এবং জ্যাম সার্ভার ইউজ করেন শুধু তাদের জন্য এটা, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে নিউ ট্যাবে যান। তো নিউ ট্যাবে গিয়ে আপনি কি করবেন, আপনার ডাটাবেস আনতে গেলে আপনাকে কি করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন লিখে এন্টার করতে হবে, পিএসপি মাই অ্যাডমিন। ওকে, আপনি হচ্ছে গুগল সার্চ করছেন, বা লোকাল হোস্টে গিয়ে এখানে নিচে দেখবেন যাদের জ্যাম সার্ভার আছে। তো কারো কারো কি হবে, এরকম লগ ইনের একটা অপশন আসবে। লগ ইনে আপনারা কি দেবেন, রুট দেবেন ইউজার, আর হচ্ছে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে গো করবেন বা লগ ইন করবেন। ওকে, তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে আমার পিএসপি মাই অ্যাডমিন বা ডাটাবেস, ঠিক আছে। ভাই বুঝলাম না ভাই কি করে লাগবে। ভাই আপনি পরে বলেন, আগে শোনেন। সেটা হচ্ছে যে লোকাল হোস্ট স্ল্যাশ, যাদের জ্যাম্প এবং ওয়ার্ম সার্ভার তারা কি করবেন, লোকাল হোস্ট স্ল্যাশ ব্রাউজারে গিয়ে পিএসপি মাই অ্যাডমিন দিয়ে এন্টার করবেন। তাহলে আপনাদের একটা লগ ইন ইন্টারফেস আসবে, ঠিক আছে। লগ ইন করার জন্য একটা হচ্ছে ফর্ম আসবে, ওখানে গিয়ে আপনি কি করবেন, ইউজার নেম দেবেন রুট, আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখবেন, রেখে হয় লগ ইন বা গো অপশন যেটা থাকে সেটাতে ক্লিক করবেন। তাহলে আপনার এই পিএসপি মাই অ্যাডমিনে বা ডাটাবেসে ঢুকবে। তো এই হচ্ছে আমার ডাটাবেসের একটা ইন্টারফেস, যেটা আপনারা দেখতেছেন স্ক্রিনে। আমার বুঝতে পারছেন এখানে কি কি আছে। বাম পাশে এই দেখেন ইনফরমেশন স্কিমা, মাই এসকিউএল, পারফরমেন্স স্কিমা, সাইজ, এস ওয়াই এস। তো এগুলো হচ্ছে একটা করে ডাটাবেস, ঠিক আছে।
তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে জ্যাম্প সার্ভার বা অন সার্ভারের ডিফল্ট ডাটাবেস। তো এগুলোতে আমরা কোনো হাত দিব না, এগুলো কোনোটা ডিলিটও করা যাবে না। ওকে, এই কটা যেটা আছে আমরা কি করব, নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। আপনি এখানে ডাটাবেস একটা ক্রিয়েট করেন, নিউ, উপরে দেখেন নিউ একটা আছে অপশন, হ্যাঁ এখানে গিয়ে নিউ ডাটাবেস ক্রিয়েট করবেন। ওকে, এখানে ডাটাবেসের নাম দেবেন। ডাটাবেসের নাম অবশ্যই মাথায় রাখবেন, ডাটাবেসের নাম যখন দেবেন, একটা ডাটাবেস হচ্ছে একটা ওয়েবসাইটের প্রাণ, ঠিক আছে? যত হিসাবপাতি আছে সব কিছু ওখানে, ওখানে কি বাইরের কাউকে ওই হিসাবটা দেওয়া যাবে? দেওয়া যাবে না। আপনার যত বাইরের হিসাব, যদি ডাটাবেসটা খুব নামটা খুব ইজি ইউজ করেন বা পাসওয়ার্ডটা খুব ইজি ইউজ করেন, তো সেক্ষেত্রে কি হবে, ডাটাবেসটা যদি হ্যাক করে কেউ কোনোভাবে, আপনার পুরো ওয়েবসাইটটা হ্যাক করা খুব ইজি কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো ডাটাবেসে অবশ্যই এমন ইউজার পাসওয়ার্ড ইউজ করতে হবে, ডাটাবেস নেম ইউজ করতে হবে যেন কেউ হ্যাক করতে না পারে। ঠিক আছে? এবং নামের মধ্যে এই যে ডাটাবেসের নাম আছে, এখানে সবসময় ছোট হাতের অক্ষর ইউজ করবেন, মাঝে কোনো স্পেস ইউজ করবেন না। এর আগে নামের ক্ষেত্রে তো বলছি। ওকে, বড় হাতের নামও ইউজ করবেন না। এটা ডাটাবেস নাম দেন ফার্স্ট ডিবি আন্ডারস্কোর ডিবি দেন, ডিবি, ডিবি শুধু ডিবি, ডিবি না ডিবি। ওকে, ক্রিয়েট করেন। তো ক্রিয়েট করেন, এই মনে করেন আমার একটা ওয়েবসাইটের জন্য একটা ডাটাবেস আমি ক্রিয়েট করলাম। ঠিক আছে, একটা ওয়েবসাইটের জন্য শুধু এই ডাটাবেসটাকে, এর ভিতরে কি হবে, অনেকগুলা খাতা থাকবে, অনেকগুলো ট্যাবল থাকবে। প্রত্যেকটা ট্যাবলে আলাদা আলাদা ইনফরমেশন থাকবে, কোনোটা স্টুডেন্টের জন্য, কোনোটা ইউজারের জন্য, কোনোটা মনে করেন যে আর কি কি থাকে, পোস্টের জন্য। এরকম বিভিন্ন ধরনের কি থাকে, ট্যাবল থাকে। প্রত্যেকটা ট্যাবলে আবার কি কি থাকে, অনেকগুলো কি থাকে, কলাম থাকে। যেমন স্টুডেন্ট ট্যাবলে যদি আসি, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের বাবার নাম, মায়ের নাম, শ্রেণী, আইডি, রেজিস্ট্রেশন বা রোল, এগুলা থাকে, তাই না? সেম একটা ডাটাবেসের ভিতরে অনেকগুলা ট্যাবল থাকে, এই প্রত্যেকটা ট্যাবলে কি থাকে, অনেকগুলা করে কলাম থাকে। যখন আমি একটা ফর্ম থেকে সাবমিট করব, এই একটা ট্যাবলে গিয়ে, ইউজার ট্যাবলে গিয়ে একটা রো ফিল আপ হবে, নামের নিচে নাম আসবে, রেজিস্ট্রেশনের নাম্বারের নিচে রেজিস্ট্রেশন নাম্বার আসবে। তো এটা হচ্ছে একটা ডাটাবেস, বুঝতে পারছেন? তো ইনি কি তো একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয় কিভাবে, এই নিউয়ে গিয়ে একটা নাম দিতে হবে। নাম কি করতে হবে, অবশ্যই সব ছোট হাতের অক্ষর হবে এবং মাঝে স্পেস রাখা যাবে না। স্পেসের বদলে আপনারা কি করবেন, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। ওকে, আর কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলো ইউজ করলে কাজ করবে না ডাটাবেস। ওকে, এই হচ্ছে আমার ডাটাবেস। তাহলে ডাটাবেসের ভিতরে কি কি থাকে আপনারা কি একজন বলেন তো? ওকে, এইখানে দেখেন আপনার হচ্ছে একটা ডাটাবেসের পিএসপি মাই অ্যাডমিনের হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে কি কি আছে বলেন তো? এখানে ক্লাস মডেলস নামে একটা কি আছে, ডাটাবেস ক্রিয়েট করা আছে। এইখানে কাস্টমার নামে একটা টেবল তৈরি করা আছে, তারপর এমপ্লয়ি নামে একটা টেবল তৈরি করা আছে, অফিস নামে একটা টেবল তৈরি করা আছে। কাস্টমার টেবলের ভিতরে কাস্টমার ডিটেলস আছে, এমপ্লয়ির ভিতরে এমপ্লয়ি ডিটেলস আছে, অর্ডার ডিটেলসের ভিতরে অর্ডার ডিটেলস, ঠিক আছে, প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট। এইরকম অনেকগুলো ডাটাবেস আছে অনেকগুলো ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইটে একটা ডাটাবেস ইউজ করব। তো এই হচ্ছে প্রত্যেকটা একটা করে টেবল না, এখানে আরেকটা কি আছে, এখানে কাস্টমার টেবল, সরি, হ্যাঁ প্রত্যেকটা একটা করে টেবল। এখানে কাস্টমার টেবলে কি কি থাকতে পারে, এখানে একটা আইডি থাকতে পারে, ঠিক আছে, কাস্টমার নাম্বার, এদের নাম্বারটা হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট লিস্ট, লাস্ট নেম। এরকম মনে করেন যে অনেকগুলো কি থাকতে পারে, কলাম থাকতে পারে একটা টেবলে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি ধরনের টেবল ইউজ করতেছেন, কিসের টেবল ইউজ করতেছেন। ওকে, অনেক তথ্য থাকতে পারে। তো এই হচ্ছে আমার একটা মোটামুটি ডাটাবেজের হচ্ছে একটা স্ট্রাকচার। ঠিক আছে, তো আমি আমার লারাগনের ডাটাবেস দেখাচ্ছি। ওকে, এগুলো হচ্ছে অনেকগুলো ডাটাবেজের নাম, এক একটা এক এক কাজে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এই ডাটাবেজের ভিতরে অনেকগুলো রো আছে, যেমন কলামগুলোতে ডাটা দেওয়া থাকবে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি আচ্ছা, বা কোনো একটা নির্দিষ্ট তো বিষয়। এইরকম আমি যদি ইউজার নামে একটা টেবল আছে, আমার এই যে মেডিকেল ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা হচ্ছে ডাটাবেস আছে, এর ভিতরে ইউজার নামে একটা টেবল আছে, অনেকগুলো টেবল আছে, তার মধ্যে ইউজার একটা টেবল। এই ইউজার টেবলে কি আছে, আইডি আছে, নেম আছে, ইমেল ভেরিফাইড পাসওয়ার্ড আছে, এডুকেশন, স্কিল, ইউজার টাইপ, অনেক ধরনের কলাম থাকবে। যখন আমরা ইউজার টেবল থেকে ডাটা সাবমিট করব, এইখানে একটা করে ফিল আপ হইতে থাকবে। ওকে,
এক নম্বর আইডি অটোমেটিক তৈরি হবে, এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। তো এটা হচ্ছে ডাটাবেস কি করবে, অটোমেটিক তৈরি করে নেবে। যত একটা করে রো ইনসার্ট হবে, এখানে একটা করে আগে সিরিয়াল নাম্বার অটোমেটিক বসে যাবে। এটা হবে তার ইউনিক পরিচয়, ঠিক আছে। তো আপনাদের রোল যেমন দুইজনকার রোল কখনো এক হয় না, সেম। তো এই আইডি নেমটা হচ্ছে ইউনিক হয়। তো এটা কি হবে, অটো ফিল আপ হবে। নাম যদি আমরা হচ্ছে ফর্মে দেই, এখানে এসে নামে বসবে, ইমেল দিলে ইমেলে বসবে, ইমেল ভেরিফাই যে টাইমে করবেন সেই টাইমটা এখানে আসবে, পাসওয়ার্ড আসবে, এডুকেশন আসবে, লোকেশন, স্কিল, আমরা ফর্মে যা যা সাবমিট করব সেটা সেটা এখানে সাবমিট হবে। তো এখানে কিছু জিনিস আছে, যেমন একটা রোকে বলে দেওয়া যায় যে আমি এটা এজেন্সি মানে কম্পালসারি কিনা। যখন আমি টেবল তৈরি করব তখন বলে দিতে পারবো যে এই কলামটা নেম ফিল্ডটা এটা আমার রিকোয়ার্ড কিনা। যদি আমি ডাটাবেসে বলে দিই এটা রিকোয়ার্ড, তাহলে ফর্ম সাবমিটের সময় যদি আমি এই কলামের ডাটা মানে নেম বাদ দিয়ে আমি ফর্মটা সাবমিট করি, তাহলে আমার সাবমিট হবে না। ওকে, যে ফিল্ডটা ডাটাবেসে বলা থাকবে যে এটা অবশ্যই লাগবে, সেটা অবশ্যই ফর্ম থেকে আসতে হবে। যদি ফাঁকা থাকে তাহলে এটা আসবে না। ওকে, তো এই হচ্ছে আমার একটা গেল ডাটাবেস। তো সেম একটা ওয়ার্ডপ্রেসের যদি আমরা করতে চাই, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, ওর জন্য একটা ডাটাবেস লাগবে, তাই কি না। তো ওর জন্য আমরা একটা ডাটাবেস তৈরি করে নেব। যারা হচ্ছে জ্যাম সার্ভার বা ওয়ার্ম সার্ভার আছেন, localhost/phpMyAdmin দিয়ে ডাটাবেসে ঢোকেন, তাদের ক্ষেত্রে যেভাবে দেখানো হলো তারা ওইভাবে ডাটাবেস ক্রিয়েট করবেন। নিউ এ গিয়ে ডাটাবেস নেম দেবেন, আর কিচ্ছু করতে হবে না আপাতত। ওকে, তো যারা লারাগনে আছেন তারা এখানে গিয়ে ক্রিয়েট নিউ ডাটাবেসে যাবেন। এই লারাগন লেখাটা আছে, এর ভিতরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ক্রিয়েট নিউ ডাটাবেস করবেন। ওকে, এখানে ডাটাবেসে এসে এখানে ডাটাবেস নাম দেবেন ওয়ার্ডপ্রেস। বুঝতে পারিনি। আচ্ছা, ওকে, আরেকবার দেখাচ্ছি। ওকে, যারা লারাগন ইউজ করতেছেন তাদের দেখেন, যারা হচ্ছে জ্যাম্প এবং ওয়াম্প ইউজ করেন তাদের তো বলে দিলাম এখন, তাই না। তারা তো পারবেন আশা করি কিভাবে ডাটাবেস একটা ক্রিয়েট করতে হয়, তাই না। বলেন তো পারবেন কিনা। ওকে, লারাগনের ক্ষেত্রে যারা আছেন তারা আরেকবার দেখে নেন। ডাটাবেসে গেলাম, যাওয়ার পর কি করলাম, এখানে হচ্ছে লগ ইনের একটা সেশন আসছে। তো এখানে গিয়ে আমি কি করব, ইউজার নেম কি দেবো, রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রেখে, আর কিছু করতে হবে না। এখানে ওপেন করে দিব, ওপেন করলে আমার এখানে ডাটাবেসটা চলে আসবে। এখানে অনেকগুলো ডাটাবেস আছে, তার মধ্যে লারাগনের উপর রাইট বাটন ক্লিক করবেন, এখানে ক্রিয়েট নামে একটা অপশন আসবে, ক্রিয়েট নিউ। এখানে ডাটাবেস লিখবেন, ডাটাবেসের নাম দেবেন, তারপরে এখানে ডাটাবেসের নাম এমনভাবে দেবেন সব কি হবে বলেন তো, ছোট হাতের হবে, ছোট হাতের অক্ষর হবে সব। হ্যাঁ, আর স্পেস ইউজ করা যাবে না, আন্ডারস্কোর ইউজ করতে হবে, অবশ্যই মাথায় রাখবেন বিষয়টা। সংখ্যা ইউজ করতে পারেন কিন্তু শেষে। ওকে, এই কিছু বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। আমি অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট করছি ওয়ার্ডপ্রেস, আচ্ছা নাই করি, আমি একটা ওয়ার্ডপ্রেস নিউ দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ওকে, এই হচ্ছে আমার একটা ডাটাবেসের ভিতরে কোনো টেবল নাই, কোনো রো নাই। ওকে, আপাতত এটা ব্ল্যাঙ্ক থাকবে, শুধু একটা ডাটাবেস ক্রিয়েট করব। ওকে, তো এই পর্যন্ত আমার কাজ শেষ। আমি এটাকে আপাতত মিনিমাইজ করে রাখতেছি। এবার আপনাদের যেটা করতে হবে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না। ওকে, এবার আপনাদের কি করতে হবে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কি করতে হবে, আপনাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ওকে, আমি গুগলে সার্চ করলাম কি ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিয়ে, প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখান থেকে ওয়ার্ডপ্রেস 5.5.3 ভার্সনের যে আছে এটাকে ডাউনলোড করে নেবেন সবাই। ওকে, এটা ডাউনলোড করার পর একটা জিপ ফাইল আসবে, আমার অলরেডি আমি একটা ডাউনলোড করে নিয়েছি আপনাদের ক্লাসের আগে। তো এটা ডাউনলোড করলে ওয়ার্ডপ্রেস 5.5.3 .zip নামে একটা ফাইল ডাউনলোড হবে। ওকে, ডাউনলোড হবে, তারপরে এই ফাইলটা ওখান থেকে আপনাদের কোথায় আনতে হবে, আচ্ছা আপনারা ডাউনলোড পর্যন্ত আসেন। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো তাই না। তো আমি কি করব, আমি ওই ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা ওটাকে ডাউনলোড করার পর আমার হচ্ছে যেখানে যারা জ্যাম সার্ভার ইউজ করেন তারা হচ্ছে জ্যাম ফোল্ডারের ভিতরে গিয়ে htdocs নামে ফোল্ডারের ভিতরে গিয়ে ওই জিপ ফাইলটাকে পেস্ট করবেন, কাট করবেন।
ঠিক আছে। আর যারা বাসা থেকে চালানো যায়। যারা জ্যাম্প এবং ওয়াম্প ইউজ করবেন, সরি যারা লারাগন এবং ওয়াম্প ইউজ করবেন, সবাই একটা মাইক্রোফোন বলে যারা লারাগন এবং ওয়াম্প সার্ভার ইউজ করবেন তারা কি করবেন, যে ওয়ার্ডপ্রেস যে জিপ ফাইলটা ডাউনলোড করছেন সেটাকে এই www ফোল্ডারের ভিতরে এনে পেস্ট করবেন। আমার হচ্ছে এই যে এই ফাইলটা ওয়ার্ডপ্রেস 5.5.3, এটাকে আমি কি করলাম এখানে আনলাম। ওকে, তো আনার পর কি করব, আমরা এটাকে কোথায় আনতে হবে, যারা জ্যাম সার্ভার তারা htdocs এর ভিতরে জ্যাম ফোল্ডারের ভিতরে যেখানে আপনি ইনস্টল করছেন সেখানে গিয়ে htdocs এর ভিতরে যারা ওয়াম্প বা হচ্ছে লারাগন ইনস্টল করছেন তারা কি করবেন, যেখানে ইনস্টল করছেন তার ভিতরে www ফোল্ডারের ভিতরে গিয়ে এটাকে পেস্ট করবেন, এই জিপ ফাইলটাকে করার পর এটাকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট হেয়ার করবেন। ওকে, তাহলে এটা আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। হওয়ার পরে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল তৈরি হবে, ফোল্ডার তৈরি হবে, ভালো করে লক্ষ্য করবেন। এটাকে কি করতে হবে, আমার প্রজেক্ট ফোল্ডারে যে www ফোল্ডার বা htdocs ফোল্ডারের ভিতরে এনে এটাকে কি করব, এক্সট্রাক্ট করব। ওকে, ভাই অনেক সুন্দর বলছেন। আপনার কথা কিছুই বুঝিনি ভাই, আপনি যে কি বললেন। হ্যাঁ আমি ভাবতে আমি এখানে www এর ভিতরে ওয়ার্ডপ্রেসটাকে পেস্ট করে দিলাম, কপি নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কপি করে নিয়ে গিয়ে পেস্ট করে তারপর সেটাকে এক্সট্রাক্ট করলে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার পাবেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, তাই না? এই ওয়ার্ডপ্রেসের ভিতরে অলরেডি তৈরি করা একটা ড্যাশবোর্ড পাবেন। এর জন্য কিছু অনেক পিএসপি ফাংশন আছে। ঠিক আছে, তার মধ্যে এই ডাব্লিউপি অ্যাডমিনের অর্থ হচ্ছে এখানে একটা ফোল্ডার পাবেন, একটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। তো এটা হচ্ছে ড্যাশবোর্ডের জন্য, অ্যাডমিন ড্যাশবোর্ড যেটা থাকবে সেটার জন্য। এইখানে কখনো হাত দেবেন না। তারপরে ডাব্লিউপি কন্টেন্ট, তো আমরা হচ্ছে থিম এবং প্লাগইন নিয়ে কাজ করব ওয়ার্ডপ্রেসের। তো আমাদের কাজ হবে এই ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিম এখানে হবে, আর প্লাগইন যত হবে সব এই ফোল্ডারের ভিতরে। ওকে, আর এই ডাব্লিউপি ইনক্লুডস এর অর্থ এখানে হচ্ছে আমার যে ড্যাশবোর্ডের অনেক সিএসএস আছে, ইমেজ আছে, তারপরে অনেক ধরনের এপিআই ইউজ করা আছে, তো সেগুলা এই ড্যাশবোর্ডে থাকে, এই ডাব্লিউপি ইনক্লুডস এর ভিতরে থাকে। আর তার ভিতরে আমরা হচ্ছে যে আলাদা ফাইল আছে পিএসপি ফাইল, এখানে অনেক কাজে ইউজ করা হয়। ডাব্লিউপি সাইন আপ আছে, মেইল লগ ইন, তো এগুলো কোথাও হাত দেওয়ার দরকার নেই। ফার্স্ট কি করবেন, এই ডাব্লিউপি কনফিগ স্যাম্পল যেটাকে আছে ওটাকে রিনেম করবেন, ডাব্লিউপি কনফিগ রিনেম করে এখানে স্যাম্পলটা তুলে দেবেন, ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি, এটাকে এন্টার করে দেবেন। ওকে, দেওয়ার পর এটাকে রাইট বাটনে ক্লিক করে নোটপ্যাডে আনবেন। ওকে, নোটপ্যাডে আনলে আমার যে পিএসপি ডাব্লিউপি কনফিগ যেটাকে রিনেম করলাম সেটাকে ওপেন করার পর এইরকম একটা মানে পিএসপি কোডওয়ালা একটা এডিটর, মানে একটা হচ্ছে কি আসবে, একটা ফাইল আসবে। ওকে, তো এখানে পিএসপি, থেকে এগুলা জি জি অবশ্যই রেকর্ড হচ্ছে। তো এইখানে দেখবেন, এখানে দেখবেন ডিফাইন ডিবি নেম, ডাটাবেস নেম, ডিফাইন ডিবি ইউজার, ডিফাইন ডিবি পাসওয়ার্ড। তো আমাদের এই তিনটা জিনিসে কাজ করতে হবে। আর অন্য কোথাও একটা দাড়ি কমা সেমিক্লোন, সেমিক্লোন হলেও সেটাকে তুলে দেবেন না। ওকে, একটা দাড়ি কমা হলেও সেমিক্লোন হলেও তুলে দেবেন না। আমাদের কাজ হচ্ছে ডিবি নেম, ডিবি নেম হচ্ছে ডাটাবেস নেম। তো আমরা আমাদের ডাটাবেস নেমটা কি দিছি বলেন তো, বলেন তো ডাটাবেস নেমটা কি দিছিলাম? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, এখানে কেউ ভুল করবেন না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর নিউ আমি দিছিলাম এইটা। আমাদের যে ডাটাবেস ছিল, ডাটাবেসের ইউজার নেম ছিল কি রুট, তাই না? পাসওয়ার্ড কি ছিল না, ফাঁকা ছিল, তাই না? এই পাসওয়ার্ড হেয়ার যেখানে ছিল এটাকে ফাঁকা করে দিলাম। তো
তাহলে আমি কি কি চেঞ্জ করলাম, এখানে ডাটাবেজ নেমে আমি যে ডাটাবেজটা ক্রিয়েট করছি সেই ডাটাবেজ নামটা দিব। তারপর কি করব, এই ডাটাবেজ ইউজার নেম যেখানে আছে সেখানে রুট দেব এবং ডাটাবেজ পাসওয়ার্ডের এখানে ব্ল্যাঙ্ক করে দিব। ডাবল কোটেশন থাকবে কিন্তু ভিতরে কিছু থাকবে না। ওকে, সবাই এই তিনটা জিনিসে শুধু হাত দেবেন। বলেন আমরা কি করলাম বলেন তো, আমরা এখান থেকে ডাটাবেসটাকে লিংক করাই দিলাম। ওকে, আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ছিল এখন এটা ডাটাবেসের সঙ্গে লিংক করা হয়ে গেছে, তাই না? তাই কি না? তো এবার আমরা কি করব, ব্রাউজারে এসে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে, আপনারা কি এই যে নতুন একটা প্রজেক্ট আইনে www ফোল্ডারের ভিতরে ওটাকে ওপেন করছিলেন কিভাবে, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট নাম দিয়ে না? সেম সেম কি করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার তৈরি হয়েছে না ওখানে, বা ওখানে অন্য নাম যেটাই দেন না কেন সেই নাম হবে ওয়ার্ডপ্রেস। আপনার যদি স্ক্রিন শেয়ার করেন আপনার নেট চলবে না। ওকে, আপনাকে ভিডিও দেওয়া হবে ক্লাস শেষে, ভিডিও দেখে দেখে করিয়েন। আপাতত দেখেন আমি কি করি। ওকে, আচ্ছা আমরা কি করব, লোকাল হোস্ট স্ল্যাশ www ওয়ার্ডপ্রেস দিব। ওকে, এখানে দেখাবে হচ্ছে ইরোর এস্টাবলিশিং এর ডাটাবেস কানেকশন। অ্যাকচুয়ালি এটার অর্থটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেসে যে আমাদের ওয়েবসাইটটা থাকবে ডিজাইন করা থাকবে সেটা দেখাবে, কিন্তু আমরা ডাটাবেস কানেকশন অ্যাড করি নাই। এর জন্য কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা আবার সেট আপ করে নিতে হবে। এখানে কি দিতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ wp অ্যাডমিন। ওকে, দিয়ে এখানে এন্টার চাপতে হবে। মাসুম ভাই, মাসুম ভাই, জি ভাই, ভাই একটু অফ করে নিতে হবে এটা। আর আরিফুজ্জামান আরিফ ভাই, ওকে, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ wp অ্যাডমিনে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে কি করবেন, লোকাল হোস্ট স্ল্যাশ, ভালো করে দেখে নেন, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, দেখবেন যে ফাইলটাকে এডিট করছেন না এটা আবার ফির সেভ না রেখে এটা করিয়েন না, তাহলে ইরোর এস্টাবলিশিং ডাটাবেস কানেকশন দেখাবে, যেমন আমারটা দেখাচ্ছিল। ওকে, আমি সেভ করে রাখি নাই। তো কি করতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ wp অ্যাডমিনে যদি যাই এইরকম একটা বক্স আসবে, সবারই আসবে। এখান থেকে অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেটটা রাখবেন। ওকে, এটাকে আমি কন্টিনিউ করলাম। এখানে একটা ওয়েবসাইটের কি টাইটেল থাকে না, আমরা হচ্ছে হেডে কি টাইটেল একটা দিছিলাম না, সেরকম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে কি টাইটেল থাকে। ফার্স্ট আমরা কি করব, একটা এখানে ওইরকম একটা টাইটেল দিব, আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। ঠিক আছে, ওকে। তো এখানে ইউজার নেম কি দেবো, আমাদের যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন বোর্ডটা। ওয়ার্ডপ্রেস ভাষা মনে হয় একটু ভুল হয়েছে ভাই, ওয়ার্ডপ্রেস WR। আচ্ছা এটা বিষয় না, এখানে যা দেন তাই হবে, সমস্যা নেই। মাইক্রোফোনটা অফ করেন সবাই। তো আমরা কি করব, এখানে সাইট টাইটেল দেবো। এখানে আপনি এখন বানান যে একটা ভুল হলো, সেখানে ভুল দেখা গেলে এটা কোনো ইরর না। ওকে, তো এখানে একটা ইউজার নেব, ইউজার নেম দেবো। আমি আপাতত একটা ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন। ঠিক আছে, এখানে একটা পাসওয়ার্ড সবসময় মাথায় রাখবেন, যখন প্রফেশনাল কাজ করতে যাবেন মানে রিয়েল সার্ভারে কাজ করতে যাবেন তখন অবশ্যই ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা এমনভাবে দেবেন যেন হ্যাক হওয়ার পসিবিলিটি কম থাকে। দেখেন এরা কি ধরনের পাসওয়ার্ড সাজেস্ট করছে, WHVWL ও সংখ্যা এবং ডিজিট, ছোট হাতের বড় হাতের সব মিক্স করে এরকম একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে যখন আমরা রিয়েল সার্ভারে কাজ করব। আপাতত একটা ইজি দেব, কারণ পরবর্তীতে আমাদের এটাতে লগ ইন করার লাগতে পারে অনেক। আমি এখানে অ্যাডমিন ইউজার নেম দিলাম, অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম। এখানে কি বলা আছে, ভেরি উইক, তবু আমি এটা দিচ্ছি কারণ আমাদের এটা লোকাল সার্ভার। ওকে, তারপরে কি করতে হবে, যেহেতু উইক পাসওয়ার্ড এখানে কনফার্ম করে দিতে হবে। আপনারা যদি ভালো 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 পাসওয়ার্ড দেন সেটাকে অবশ্যই কি সেভ করবেন। ঠিক আছে, কারণ পরবর্তীতে এই পাসওয়ার্ডটা হারাই ফেলবেন। তাহলে কি করতে হবে, এখানে একটা ইমেল দিতে হবে। ঠিক আছে, আমি দিলাম হচ্ছে এই ইমেলটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি এখান থেকে কোনো ইমেল যাবে না। ঠিক আছে, তারপরে এবার কি করতে হবে, এই ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্স দ্য সাইট,
দিস সাইট, এটার অর্থটা হচ্ছে যে যতক্ষণ না সাইটটা আমার কমপ্লিটলি ডেভেলপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুগল সার্চে এই সাইটটা আনার কোনো প্রয়োজন নেই। এটা যদি মার্ক করে দেই তাই হবে, মানে আপাতত সার্চ ইঞ্জিনে এটা আসবে না আমার এই ওয়েবসাইটটা, আমি এখানে ডেভেলপমেন্ট মোডে আছি। তো এই জন্য এটাকে মার্ক করে দেবেন। যাই হোক, এটা আমরা যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি এটার কোনো প্রয়োজন নেই, যখন রিয়েল সার্ভারে কাজ করতে যাবো তখন এটা লাগবে। ওকে, তারপরে কি করবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস করবেন। তারপরে এটা হইতে একটু টাইম নেবে এবং হওয়ার ফলে কি হবে এটা আপনাদের দেখাচ্ছি। ওকে, ক্লোজ করলাম। এখানে আমার সাকসেস হওয়ার পর দেখবেন অবশ্যই সাকসেস হওয়ার পর লগ ইন করতে হবে আবার। ওকে, লগ ইনে কী হবে, এখানে আমার হচ্ছে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড কী হবে অ্যাডমিন। ওকে, রিমেম্বার করে দিলাম, লগ ইন করবেন। অবশ্যই মাথায় রাখবেন ইউজার এবং পাসওয়ার্ডটা, ঠিক আছে? পরে ভুল করে বলবেন যে ভাই আমার হচ্ছে না আমি কি করব, ঠিক আছে? দেখেন আমার কি হলো, একটা একটা হচ্ছে সুন্দর একটা, এটাকে বলে অ্যাডমিন ড্যাশবোর্ড, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড। তো এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, যেখান থেকে আমি অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? এ তো আপনাদের এবার কাজ হচ্ছে এই ড্যাশবোর্ডটা আনানো, ঠিক আছে? তো আমরা কি করলাম, এই একটা ড্যাশবোর্ডে ঢুকলাম, তাই না, লগ ইন করে। তো একটা ড্যাশবোর্ডে মূলত কি থাকে, এটা একটা ড্যাশবোর্ড অ্যাডমিনের জন্য, যে ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবে, ঠিক আছে, ম্যানেজ করবে একটা ওয়েবসাইটকে। ওকে, তো এইখানে মূলত কি কি আছে এই ড্যাশবোর্ডটা সম্পর্কে আজকে আপনাদের ক্লাসে পরিচয় করে দেবো। ওকে, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেস, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা এই এতদিন যা নাম শুনে আসছি ওয়ার্ডপ্রেস কি অনেকে হয়তো হাতে গোনা শুধু 2-4 জন জানে, তাছাড়া কেউ জানে না যে ওয়ার্ডপ্রেসটা কি। এই আমি কি করব, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আমাদের কি করতে হয়, ওয়েবসাইটের নাম, তাই না? যেমন মনে করেন যে kismatid.com/wp-admin, তাই না? আমরা এইভাবে দিতে হয় ওয়ার্ডপ্রেস, এই kismatid.bd.com যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করার থাকে তাহলে তার ড্যাশবোর্ড বোর্ডে ঢুকতে গেলে, অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকতে গেলে wp-admin দিতে হয়। আর আমাদের লোকাল হোস্টে যেহেতু আমাদের কি দিতে হয়, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে, মানে প্রজেক্ট ফোল্ডারটা স্ল্যাশ wp-admin দিয়ে কি করতে হবে, যদি লগ ইন করতে বলে তাহলে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হয়। তো এইটা হচ্ছে আমার হচ্ছে কি, এটা একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, এইখানে আপনার এখানে রাইট বাটনে ক্লিক করতে যাবেন, এখানে আপনি অ্যাডমিন হিসেবে আছেন এটা দেখাচ্ছে, আমার এখানে ছবি আছে দেখাচ্ছে। তারপরে এখানে প্রোফাইলে গেলে প্রোফাইল পাবেন, লগ আউটে গেলে লগ আউট পাবেন। ওকে, একটা প্রোফাইলে গেলে যা থাকে একটা ড্যাশবোর্ডে, ঠিক আছে? এটা অনেক, মানে একটা হচ্ছে ড্যাশবোর্ড তো আর আপনাকে ইজি অ্যাক্সেস দেবে না, এই জন্য আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং রাখতে হবে, ঠিক আছে? দেখি আমাদের এটাতে ঢোকে কিনা। তো তারপরে আসি প্রোফাইল, আমি কি করলাম, এখানে এডিট প্রোফাইলে যদি যাই তো এখানে প্রোফাইলে কি কি করতে পারবো, এখানে ভিজুয়াল এডিটর আছে, এগুলো সম্পর্কে আপনাদের পরে বলবো। এখানে যে থিম আছে অনেক ধরনের, লাইট থিম ইউজ করলে লাইট হবে, মডার্ন ইউজ করলে মডার্ন হবে, ব্লু, ওশিয়ান, এটা হবে, কফি হবে, সানরাইজ হবে। ডিফল্টটাই বেস্ট আর কি, আমার কাছে ভালো লাগে। এখন আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করে নেবেন। ওকে, তবে এটা অ্যাকচুয়ালি আপনারা তো এটা ক্লায়েন্টের জন্য করবেন, ক্লায়েন্টকে ভালো লাগাইতে হবে, আপনার ভালো লাগাইলে কিন্তু ক্লায়েন্ট পছন্দ করবেন। ওকে, সব কিছু কী হবে, ক্লায়েন্টের পছন্দ মতো হবে। সো ডিফল্টটা রাখবেন, কারণ এগুলা অনেক লাইটই, ক্লায়েন্টরা এগুলো পছন্দ নাও করতে পারে, ঠিক আছে? এটা ডিফল্ট হিসেবে রাখবেন। তারপরে এই কিবোর্ডের শর্টকাটের জন্য এটা ইউজ করার দরকার নেই, এখানে আপনার ইউজার নেম আছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইলে বসাইতে পারেন। এইখানে নিক নেম হিসেবে আমরা হচ্ছে যে অ্যাডমিনের নামটা দিছি, ইউজার নেমটা সেটা অটোমেটিক নিয়ে নিচ্ছি। এখানে আমাদের পাসওয়ার্ড, ইমেল যেটা দিছি সেটা আছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটার নাম, মানে আমার লোকাল হোস্টে যে ওয়েবসাইটটা আছে। জি, আপনার কথা আটকে গেছিল। ওকে, তাহলে নেটওয়ার্কের প্রবলেম। তো আমরা কি করলাম যে এখানে প্রোফাইলে এসে আমাদের প্রোফাইল, আমরা যে প্রোফাইলে লগ ইন করছি সেই প্রোফাইলের কিছু সেটিং থাকবে। এখানে আমার অটোমেটিক ইমেল থেকে আমার পাসওয়ার্ড, ইউজার হচ্ছে কি
ছবিটা নিয়ে নিছে। ওকে, এখানে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, আমাদের ইউজার নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম বসাতে পারবো। এটা হচ্ছে ইউজার। এই ড্যাশবোর্ডের এই উপরে এটাকে হেডার বলে, ঠিক আছে। বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপশন, ঠিক আছে। তো এই অপশনগুলোর মধ্যে প্রথমে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে যদি যাই, এখানে একটা ওয়েলকাম টু ড্যাশবোর্ড আছে, একটা মেসেজ বক্স আছে। কাস্টমাইজ ইউর ওয়েবসাইটে গেলে একটা লিঙ্কে ঢুকবে, সেটা আমরা পরে দেখবো। ওকে, রাইট ইউর ফার্স্ট পোস্ট, অ্যাড অ্যাবাউট আস পেজ, তাই বিভিন্ন ধরনের শর্টকাটের কিছু ইউআরএল দেওয়া আছে। তারপরে নিচে সাইড হেলথ স্ট্যাটাস দেওয়া আছে। তারপরে এখানে অ্যাক্টিভিটি, কিছু অ্যাডভান্স কিছু আগে থেকেই দেওয়া থাকে। তো এটা যদি না দরকার হলে ডিসমিস করে দেবেন, এটাকে মিনিমাইজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ড। আমাদের মনে করেন এই একটা ওয়েবসাইট আছে, এখানে গেলে এখানে ভিজিট ওয়েবসাইট নামে অপশন পাবেন। এখানে একটা নতুন ট্যাবে ওপেন করলাম, আমাদের একটা ওয়েবসাইট অলরেডি ইনস্টল হয়েছে, একটা ডেমো, ঠিক আছে। ডেমো একটা ডিজাইন ইনস্টল হয়েছে এখানে। ওকে, তো এই ডিজাইনটার ড্যাশবোর্ড হচ্ছে, কন্ট্রোল প্যানেল হচ্ছে এখন এইটা, এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডটা। আমি যদি কি করি, একটা ইনকগনিটো ট্যাব নিই, এখানে তো আর ইউজার পাসওয়ার্ড দেওয়া নেই, তাই না। এখানে আমরা কি করবো, localhost/wordpress দেই, তাহলে কি হবে, এই যে পেজটা আসলো, এইটা হচ্ছে এই যে দেখেন এই পেজটা, ডেমো একটা থিম ডাউনলোড ইনস্টল হয়ে গেছে অটোমেটিক ওয়ার্ডপ্রেসের সঙ্গে। ওকে, তো এইগুলো হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস আপডেটের কিছু থাকলে, যেমন প্লাগ ইন থাকে, থিম যদি আপনি ইউজ করেন, সেই থিমগুলোর আপডেট যদি থাকে, এখানে সব কিছু আসবে, ঠিক আছে। এই যে এখান থেকে ড্যাশবোর্ড থেকে এবার পোস্ট, তো আপনি ওয়ার্ডপ্রেসে পোস্ট, এখানে ডিফল্টভাবে একটা হ্যালো ওয়ার্ড পোস্ট আছে, হ্যালো ওয়ার্ড, ঠিক আছে। আমরা এখানে নতুন একটা পোস্ট অ্যাড করব। পোস্ট তো বুঝে নিতে না, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ব্লগ থাকে, তাই না। ফার্স্ট টাইম ইনস্টল করলে এরকম একটা এডিটরের সম্পর্কে আপনার পরিচয় দেবে। ওকে, গেট স্টার্টেড। তো এই একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এটা একটা এডিটর। এটা হচ্ছে ডিজিটাল, অ্যাকচুয়ালি আগের যে এডিটরটা ছিল ওটা ক্লাসিক। তো এটা এডিট করা অনেক প্রবলেম এবং অনেক ভেজাল হয়, পরবর্তীতে দেখা যায়। সবসময় তো ফেস করবেন না, কখনো কখনো এটা প্রবলেম করবে। ওকে, তো এখানে পোস্ট লিখতে পারবেন। পোস্টের কি টাইটেল থাকে একটা, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট নাকি। ওকে, তারপরে এখানে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাড করতে পারবেন। মনে করেন আমি লরেম দিলাম, তো ওয়েবসাইটে গেলে ফুল টেক্সটটা পাবো। ওকে, এখান থেকে আমি এটা পুরোটাই কপি করে নিচ্ছি। একটা পোস্ট হিসেবে আমি এটাকে বসাই দিলাম। ওকে, এই যে পোস্ট, পুরো একটা পোস্ট তৈরি হয়ে গেল। তারপর কি করতে হবে, পোস্টটাকে পাবলিশ করতে হবে। এখানে কি থাকে, এখানে ডান পাশে কিছু অপশন আছে, ভিজিবিলিটি, পাবলিক। তো এই পোস্টে আসলে পাবলিক করবেন না, প্রাইভেট রাখবেন। তো এটা সবসময় পাবলিক রাখবেন, কারণ পোস্টগুলো হয় কি পাবলিকদের জন্যই, তাই না, এটা তো আর আমার পার্সোনালের জন্য না। তো এখানে কি থাকবে, এখানে প্রিভিউ মোড থাকবে, এখানে পারমালিঙ্ক থাকবে। পারমালিঙ্কটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের যে সরি এই যে ব্লকটা আছে, এই ব্লকটার লিঙ্ক। এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে একটা মানে পোস্টার জন্য একটা লিঙ্ক ক্রিয়েট হবে। যেহেতু আমরা এখনো করি নাই, কি বলে, পাবলিশ করি নাই, এই জন্য লিঙ্কটা আসতেছে না। এখানে কি ক্যাটাগরি থাকবে। তো পোস্ট তো অনেক ক্যাটাগরির হয়, পোস্টের ক্যাটাগরি থাকবে। অনেক সময় ভিজিট করে দেখছেন কিনা যে বিভিন্ন ওয়েবসাইট থাকে, ওদের পোস্ট থাকে, পোস্টের কিছু ক্যাটাগরি থাকে। এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। টেকনোলজি রিলেটেড পোস্ট। ওকে, যেহেতু এটা প্যারেন্ট, আমরা প্যারেন্ট রাখলাম। ওকে, আরেকটা আমরা ক্যাটাগরি অ্যাড করি টেকনোলজির মধ্যে। তারপর কি কি পড়ে, মোবাইল। তো এবার কি করব, প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে টেকনোলজিটাকে সিলেক্ট করে করলাম। এই দুইটা ক্যাটাগরির জন্য এই পোস্টটা। ওকে, এই পোস্টটা হচ্ছে এই দুইটা ক্যাটাগরিতে পরে আমি দুইটাকে অ্যাড করে দিলাম। এবার হচ্ছে ট্যাগ কি, গুগল সার্চ করার জন্য ট্যাগ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে না তো অনেক গুরুত্বপূর্ণ। টাইটেলটা যেরকম গুরুত্বপূর্ণ, তার চেয়ে এটা কম, যদিও টাইটেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। আমরা যে টাইটেলটা বসাইছি না, এটা হচ্ছে গুগল সার্চের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ট্যাগ। তো ট্যাগ হচ্ছে যে শর্ট কিছু কিওয়ার্ড যেগুলো সার্চ করলে গুগল খুব
খুব সহজে ধরতে পারবে, আপনার পোস্টটা বের করতে পারবে। ওকে, কিছু কিওয়ার্ড থাকে, যেমন আমরা দিলাম ওয়ার্ডপ্রেস, যদি আমার ব্লগটা ওয়ার্ডপ্রেস রিলেটেড হয়ে থাকে তাহলে ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে ব্লগ, ঠিক আছে, এরকম কিছু কিওয়ার্ড থাকে, এগুলো অ্যাড করে দেবেন। ওকে, তারপরে ফেসার্ড ইমেজ। তো বিভিন্ন ধরনের ব্লগ ওয়েবসাইটে যাবেন, ব্লগ ওয়েবসাইটে গেলে কি হয়, এই যে শর্ট যে কার্ডের মধ্যে যে একটা কি থাকে, একটা হচ্ছে ব্লগের সংক্ষিপ্ত একটা বিবরণী থাকে, একটা টাইটেল থাকে, একটা ইমেজ থাকে না, ওই ইমেজটা হচ্ছে এই হচ্ছে ফেসার ইমেজ যেটা বলে ওয়ার্ডপ্রেসে, এটা হচ্ছে ফেসার্ড ইমেজ। তো এখানে আমি ক্লিক করার পর এখান থেকে আমি ইমেজ আপলোড করতে পারবো। যেহেতু এখানে ইমেজ নাই, এখানে সিলেক্ট করলে আমার ফোল্ডারে যাবে, বা আমি কি করতে পারি, আমার হচ্ছে ফোল্ডারে গিয়ে যেখানে ইমেজ আছে, তো এখানে গিয়ে একটা ইমেজকে এখানে ড্র্যাগ ড্রপ করতে পারি। ওকে, ড্র্যাগ ড্রপ করলে কি হবে, এখানে যে এডিট করতে পারবো একটা ইমেজকে, সাইজ, রোটেট, হাবিজাবি, ঠিক আছে, করার পর এটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে অল্টার টেক্সট, আমরা হচ্ছে কি ইমেজ ট্যাগ নিয়েছিলাম না, ওখানে কি অল্টার নামে একটা ট্যাগ ছিল, যদি ইমেজটা কোনো কারণে না আসে তার বিনিময়ে অল্টার টেক্সটটা শো করবে। এখানে সেম একটা অল্টার টেক্সট আসবে, বাজ পাখি। ওকে, আমি একটা দিলাম বাজ পাখি, তারপরে এখানে ইমেজের টাইটেল দিলাম, মনে করেন বাজ পাখি, ক্যাপশন দিলাম, ডিসক্রিপশন দিলাম। এগুলো অ্যাকচুয়ালি ক্যাপশন, ডিসক্রিপশন, আমি এক্সট্রিমলি সরি, আসলে বাসের শব্দটা একটু অতিরিক্ত। তো এই অল্টার টেক্সট, টাইটেল, ক্যাপশন, এগুলো সব এসইওর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, একটা যখন পোস্ট লিখবেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখে করতে হবে, টাইটেলের সঙ্গে মিল রেখে করেন তাহলে আরও ভালো হয়। তারপরে এখানে ইউআরএল তৈরি হয়েছে, তো এই ইউআরএলটা যদি আমি কপি করে এখানে এন্টার করি তাহলে এই ইমেজটা শো করবে। ওকে, তারপরে কি করব, এটাকে ফিচার্ড ইমেজ হিসেবে এই পোস্টে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, এখানে পাবলিশ করব, আরেকবার ক্লিক করলাম, এটা পাবলিশ হয়ে গেল। ওকে, এবার আসি, আমি যদি এখানে আসি, এই দেখেন আমার কি, আমি দেখি রিলোড দিলাম, আমি এখানে একটা পোস্ট অ্যাড করলাম, এখানে আমার মানে হোম পেজে চলে আসছে, এই যে একটা পোস্ট, এখানে কি আছে, টাইটেল আছে, বাই অ্যাডমিন, ঠিক আছে, এই যে আমি পোস্টটা দিচ্ছি, আমি অ্যাডমিন হিসেবে আছি, কয় তারিখের দেওয়া, কোনো কমেন্ট আছে কিনা, ঠিক আছে, তারপরে এই যে পোস্ট চলে আসছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের পোস্ট। ওকে, তো এটাই পর্যন্তই রাখলাম, আমরা আবার ব্যাক করলাম। ওকে, এটাকে রিলোড দিই, দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে, এটা হ্যালো ওয়ার্ল্ড ডিফল্টভাবে থাকে। তো এইগুলো হচ্ছে আমার পোস্ট। তারপরে কি আছে, এখান থেকে চাইলে অ্যাড নিউ অপশন আছে, মানে এই অ্যাড নিউ বাটনটা হচ্ছে এখানে, ক্যাটাগরি আমরা ওখানে যে ক্যাটাগরিগুলো ইউজ করছি, তৈরি করছি, সেমভাবে এখানে ক্যাটাগরি ট্যাগ ইউজ করতে পারেন। মিডিয়াতে কি, মিডিয়াতে লাইব্রেরি নামের একটা অপশন আছে, সেখানে আপনি যে ইমেজগুলো যত আছে বা ফাইল আছে এগুলোকে এখান থেকে অ্যাড করতে পারবেন, হয় ড্র্যাগ ড্রপ করে, নয় সরাসরি। ওকে, ওখান থেকেও করা যায়, এখান থেকেও করা যায়, ঠিক আছে। তো এখানে তারপরে ভিডিও আপলোড, হ্যাঁ, ভিডিও আপলোড করতে পারবেন, সেম সব কাজই করতে পারবেন। ওকে, তারপরে আসি পেজ। তো এই হচ্ছে আমার, যদি বলি একটা ওয়েবসাইটের মেনু বার থাকে না, মেনু বারের ভিতরে পেজ থাকে না, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, এগুলো প্রত্যেকটা একটা করে ওয়েবসাইটের কি পেজ হয় না। তো আমরা এই পেজে এসে এখান থেকে পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ পেজ করলাম, তো এই যে ওই এডিটরটা আসছে, ঠিক আছে, এখানে পেজ নাম দিব কি, হোম পেজ তো আমাদের আছে, আমরা কি দেবো, অ্যাবাউট আস, ওয়েলকাম, দিস ইজ আওয়ার অ্যাবাউট আস পেজ। ওকে, তারপর আমি কি করলাম, এখানে আর কিছু ফিচার্ড ইমেজ যদি দেওয়ার লাগে, যেহেতু পেজে তো ফিচার্ড ইমেজ থাকে না, আমি দিলাম না। পেজ অ্যাট্রিবিউট অপশনটা কি, এটা আপনাদের পরে বলবো। ওকে, আমি কি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম কোনো কিছু না দিয়ে, এখানে কন্টেন্ট দিতে পারতাম, দিলাম না, জাস্ট শুধু স্যাম্পল দেখলাম। এবার আসি, আমরা আমাদের পেজকে রিলোড দেই, ওয়েবসাইটকে রিলোড দেই, দেখেন এখানে অ্যাবাউট আস পেজ একটা চলে আসছে, তাই না, মেনু বারে এখানে একটা পেজ ক্রিয়েট করলাম, এখানে ক্লিক করি, দেখেন অ্যাবাউট আস যে লেখাটা ওটা অটোমেটিক আসছে, এবং ওয়েলকাম টু আওয়ার অ্যাবাউট আস পেজ এই লেখাটা আমি দিয়েছিলাম, এটা এখানে শো করতেছে। তার মানে কি, আমরা হচ্ছে এখানে যা কিছু লিখবো সব ওখানে শো করবে। ওকে, পোস্টের মতো এখানে একটা পেজ ক্রিয়েট হয়, ওখানে একটা পোস্ট ক্রিয়েট হয়। ওকে, তাহলে গেল আমার হচ্ছে পেজ গেল। তারপর হচ্ছে কমেন্ট, এখানে আবার পোস্টে যে যে কমেন্ট করবে এই কমেন্টের সেকশনে সব চলে আসবে,
কে কমেন্ট করছে, তার নাম কি, তার ইমেল, কি কমেন্ট করছে, হ্যাঁ, তারপরে কোন পোস্টে কমেন্ট করছে, এই যে পোস্ট এখানে শো করবে। আপনি চাইলে এটাকে এটা কি করতে পারেন, এখানে আনঅ্যাপ্রুভ করতে পারেন। ফার্স্ট অ্যাপ্রুভ করতে হয়, ওখানে অ্যাপ্রুভ করলে তারপরে ওখানে শো করবে। আর যদি মনে করেন যে কেউ স্প্যামিং করছে, স্প্যামিং জিনিসটা কি? স্প্যামিং হচ্ছে আপনার ওয়েবসাইটকে ব্যবহার করে সে তার অন্য একটা উদ্দেশ্য সাধন করতেছে, ওকে, এটাকে বলে স্প্যামিং সিম্পল ভাষায়। কেউ যদি মনে করেন যে আসলে এর কমেন্ট আসলে স্প্যামিং কমেন্ট, তার ওয়েবসাইটে লিঙ্ক ঢোকাই দিছে বা হ্যাকিং এর কিছু করতেছে, তার জন্য এই সে কমেন্টটা করছে, তাহলে এটাকে মার্ক অ্যাজ স্প্যাম করে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, এই যে স্প্যাম বক্সে তখন সেটা চলে যাবে। এই যে এটা আছে কিন্তু এটা অ্যাক্টিভ না, স্প্যাম বক্সে চলে যাবে। তারপর এখান থেকে এটাকে ডিলিট করতে পারবেন। ভাই একটা কথা ছিল। জি ভাই বলেন। ভাই আমরা কি নির্দিষ্ট কিছু লিংক অ্যাড করে দিতে পারি? আপনি আপনার কোশ্চেনটা হচ্ছে যে কিছু বিশেষ লিঙ্কের জন্য আমাদের এই কমেন্ট করলে কমেন্ট বক্সে কোনো অ্যালার্ট শো করবে কিনা, যখন আমাদের মানে সে কমেন্ট করবে, কমেন্ট করে লিঙ্ক দেবে, এখানে অ্যালার্ট দেবে কিনা, এরকম কোনো সিস্টেম আছে কিনা। অ্যাকচুয়ালি আপনার জি জি বিষয়টা হচ্ছে যে আপনি যদি কমেন্ট বক্সে আসেন না, এখানে কি কি কমেন্ট করছে আপনি সব দেখতে পারবেন। ওকে, তো আপনি যদি একটা ওয়েবসাইট আপনি হোস্ট করেন, তো অবশ্যই আপনাকে ড্যাশবোর্ডে ঢুকতে হবে, আপনাকে ওয়েবসাইট দেখতে হবে, ওয়েবসাইটে ভিজিট কীরকম, তারপরে কেউ কমেন্ট করছে কিনা, কমেন্ট করলে তার রিপ্লাই দিতে হবে। তো অবশ্যই যখন কমেন্ট বক্সে আসবেন তখন ওই কমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন কমেন্টে স্প্যামিং আর কোন কমেন্টটা আপনার অরিজিনাল কমেন্ট। ওকে, সেটা দেখে আপনি সেটাকে অ্যাপ্রুভ করবেন। যদি মনে হয় যে স্প্যামিং করছে, কেউ লিঙ্ক ঢুকাই দিচ্ছে, আপনি এটাকে রিমুভ করে দেবেন। ঠিক আছে, তারপরে এবার আসি অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সের ভিতরে কি কি আছে? এখানে আমার থিম অপশন আছে, কাস্টমাইজ অপশন আছে, উইজেটস আছে, মেনুজ আছে, ব্যাকগ্রাউন্ড আছে, থিম এডিটর আছে। ওকে, এখানে এই অপশনগুলো সম্পর্কে আপনাদের আগামীকাল ধারণা দিব। তারপরে আসি এখানে থিম। আন্তরিকভাবে দুঃখিত, আসলে পূজা তো, যার কারণে এই পটকা ফুটাচ্ছে আশেপাশে। তারপরে আমি যদি থিমসে আসি, থিমসে আসলে এখানে দেখেন ডিফল্টভাবে এই থিমটা নিয়ে নিছে, এটাকে বলে 2020 থিম। ঠিক আছে, এই যে থিমটা দেখতেছেন এটা হচ্ছে 2020 থিম। ওকে, ওয়ার্ডপ্রেস তার ডিফল্টভাবে এটা দিয়ে দেয় ইনস্টল করলে। তারপরে কি 2019 থিম আছে, 2017 থিম আছে। তো এই হচ্ছে থিম, এগুলো থিম আমি অ্যাক্টিভ করতে পারবো, এগুলো ফ্রি থিম। তারপরে আপাতত শুধু থিম দেখাচ্ছি, তারপরে এদিকে আরও অপশনগুলো আছে, এগুলো সম্পর্কে কালকে ধারণা দিব। তারপরে প্লাগ ইন। তো প্লাগ ইনটা কি? প্লাগ ইনটা হচ্ছে প্লাগ ইনটা কীরকম, বিষয়টা হচ্ছে যে আপনি মনে করেন যে মডার্ন মোড থেকে মেডিকেল মোড চাবেন। ওকে, তো আপনার কি হাইটে, আপনার রাস্তা হচ্ছে হাইটে যাওয়ার রাস্তা, ঠিক আছে, কিন্তু আপনাকে কি করা হলো, একটা সাইকেল দেওয়া হলো। সাইকেলটা কি হিসেবে আসলো? আপনাকে হেল্প করার জন্য, আপনার সময় বাঁচানোর জন্য, এবং আপনাকে খুব ইজিলি সেটাকে পৌঁছায় দেবে। ওকে, প্লাগ ইনটা ওই রকম যে স্পেশাল কিছু প্লাগ ইন থাকে কিছু স্পেশাল কাজের জন্য। ওকে, তো আপনার যদি একটা ফাংশনালিটি দরকার পড়ে একটা ওয়েবসাইটের, তো আপনাকে কি করতে হবে, কাস্টম একটা ডেভেলপমেন্ট করতে হবে কিছু একটা। ওকে, আপনার প্রয়োজন যেরকম সেরকম অনুযায়ী আপনার পিএসপি কোডিং করতে হবে। তো এই প্লাগইনগুলো হচ্ছে যে আপনার ডিফল্টভাবে মানে ফ্রি ডেভেলপাররা কিছু প্লাগইন তৈরি করে রাখছে। ঠিক আছে, যেমন এই ক্লাসিক এডিটর, এরকম কিছু প্লাগইন আছে তৈরি করা। তারা কি করবে, আমরা যখন এটাকে সাইডে ইনস্টল করব তখন এই সাইডে আমার এই কাজটা করে দেবে, ক্লাসিক এডিটর একটা তৈরি করে দেবে সে। ওকে, তো এটা হচ্ছে প্লাগইন, যেগুলোর জন্য আমাকে কিছু কোডিং করতে হবে না, আমার ক্লাসিক এডিটর প্রয়োজন। আমি কি করব, এখানে প্লাগইন অ্যাড করে দেব। এখন আপনার এমন একটা প্রবলেম বেরোলো যেটা আপনার ফার্স্ট, হয়তো এটা নিয়ে কোনো প্লাগইনও নেই, তো তখন কিন্তু সার্চ দিলে এখানে এখানে আসলে আপনি প্লাগইন পাবেন না। এই থিম প্লাগইন যত আছে এগুলা নিয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিজনেস। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়ার্ডপ্রেস নিয়ে বিজনেস হয় মার্কেট প্লেসে, সব হচ্ছে এই থিম এবং হচ্ছে প্লাগইন নিয়ে। ওকে, আমরা থিম নিয়ে সব কিছু করবো, প্লাগইন নিয়েও কাজ করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা চাইলে এখানে দেখেন এখানে অ্যাকিসমোথ স্প্যাম প্রোটেকশন নামে একটা থিম ইনস্টল করা আছে। যেই থিমগুলো ইনস্টল করা আছে সেগুলোতে অ্যাক্টিভ লেখা আসবে, যেগুলোতে ইনস্টল করা নাই সেগুলোতে ইনস্টল নাও লেখা আসবে। ওকে, এখানে অসংখ্য হাজার হাজার লাখ লাখ প্লাগইন আছে। ঠিক আছে, এখানে পপুলারে যাবেন, এগুলোকে আমাদেরকে করতে হবে, কিনতে হবে। কিনতে হবে। প্লাগইন আছে যেটা অনেক প্রিমিয়াম প্লাগইন আছে, প্রিমিয়াম কাজের জন্য, মানে আপনার প্রিমিয়াম কাজ বলতে মানে অ্যাডভান্স কাজের জন্য প্লাগইন পাবেন,
দেখা যাবে যে ওগুলো কোনো ফ্রি পাবেন না। আর একটা প্লাগইন যে শুধু একজনই করে গেছে এমনটা না, দেখবেন যে 5 জন করে গেছে 5 ধরনের প্লাগইন, মানে এক কাজের জন্য। কেউ ফ্রি দিচ্ছে, কেউ আবার ফ্রি দিচ্ছে না, প্রিমিয়াম। ঠিক আছে, আপনাকে খুঁজে বের করতে হবে যদি সেটা ফ্রি থাকে। ওকে, তো প্রিমিয়াম আছে, ফ্রিও আছে। ফ্রিতে ব্যবহার করলে কি কোনো ভাইরাস বা কোনো ধরনের সাইড এফেক্টস আছে কিনা? এই অবশ্যই। plugin গুলো ব্যবহার করলে অথবা আপনাদের theme গুলো যখন ব্যবহার করলে আপনাদের আগামীকাল যখন আমি প্লাগইন ও থিম নিয়ে ডিটেলস আলোচনা করব, তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, যদি আপনাদের আজকে সময় হয়, আসলে ভাই আজকে। এখনো আসলে ভাই এখনো প্লাগইন ঠিক চিনলাম না, তাতে অত কিছু চিন্তা হ্যাঁ, করতেছি আসলে কেমন হচ্ছে না। তো আপনাদের এগুলো নিয়ে কালকে আলোচনা করব। যা শুধু মনে করেন প্লাগইনটা কি, থিমটা কি, অ্যাকচুয়ালি থিম এবং প্লাগইন নিয়ে আমাদের এখানে কাজ হবে। তারপর এখানে ইউজারে তো আপনার দেখাইছি, এখানে অল ইউজার মানে অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢোকার জন্য, যে আপনি তো একাই একটা ড্যাশবোর্ডে কাজ নাও করতে পারেন। একটা ওয়েবসাইটে কি থাকে, অ্যাডমিন থাকে। আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন হইতে পারি, তারপরে কন্ট্রিবিউটর হইতে পারি, মানে যে শেয়ার দেয়, তারপরে অথর হইতে পারি, এডিটর হইতে পারি, যে শুধু পোস্ট লেখে। ঠিক আছে, অ্যাডমিন হচ্ছে মেন। ওকে, অ্যাডমিন সব কিছু করতে পারবে। সাবস্ক্রাইবার হচ্ছে আপনার যারা ওই যে ওয়েবসাইটে ঢুকে দেখেন না যে আপনার লিঙ্ক, ইমেল দেন, আপনাকে হচ্ছে নোটিফিকেশন দেওয়া হবে বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট আসলে, এগুলো হচ্ছে সাবস্ক্রাইবার। ওকে, অ্যাডমিন কি একজন বেশি হতে পারবে? না ভাই, অ্যাডমিন একাধিক করতে পারবে, আমি চাইলে আরেকজন অ্যাডমিন এখানে অ্যাড করে দিতে পারবো। ওকে, তো এই হচ্ছে বিভিন্ন ধরনের রোল বলে এগুলোকে। সাবস্ক্রাইবার আছে, কন্ট্রিবিউটর আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। এগুলো দিয়ে আপনারা ইউজার ক্রিয়েট করে আরেকজনকে, ইউজার পাসওয়ার্ড যদি আরেকজনকে দরকার পড়ে তাকে দিয়ে দেবেন, তারপর সে লগ ইন করতে পারবে। ওকে, এই হচ্ছে আপনার ড্যাশবোর্ডে। তারপরে এবার আসি, এখানে তো অল ইউজারে গেলে ইউজারের লিস্ট পাবো, এখন আপাতত আমি একাই আছি অ্যাডমিন। তারপর প্রোফাইল, এখানে এসে আমার প্রোফাইলটা যেটা আপনাদের অলরেডি দেখাই দিছি। এবার আসে টুলস। ঠিক আছে, এই টুলসে কিছু জিনিস আছে, অ্যাভেলেবল টুলস। এই টুল জিনিসটা খুব কম ইউজ করা হয়। ওকে, তারপরে ইম্পোর্ট, কোনো কিছু ইম্পোর্ট করার জন্য। তারপরে এক্সপোর্ট, কোনো কিছু এক্সপোর্ট করার জন্য। সাইটেল, এই অপশনগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। তারপরে পার্সোনাল ডাটা, এগুলোর দরকার পড়ে না। এবার সিটিং, তো সিটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা ওয়েবসাইট বলেন, একটা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার, যেটার জন্যই বলেন না কেন, একটা সেটিং কি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেখান থেকে আমরা আমাদের যে জিনিসটা আছে, যেমন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনটা আছে, উইন্ডোজ আছে, এগুলোকে কাস্টমাইজ করতে পারি আমাদের কাঙ্ক্ষিত সেটিং দিয়ে। ওকে, আমরা যে টাইটেলটা দিছিলাম দেখেন, আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, তো এই টাইটেলটা এখানে চলে আসছে। ওকে, এটা অটো। এই টাইটেলটা কিন্তু এই যে এখানেও শো করছে, আওয়ার ফার্স্ট। যে আমাদের হোম পেজে যদি যাই, এই স্যাম্পল পেজ না, এটা হোম পেজে হবে। ওকে, এই দেখেন এখানে টাইটেলটা শো করছে না, এটা কিন্তু এই টাইটেল ট্যাগ থেকে আসছে। এটা যদি ইন্সপেক্ট করেন, দেখবেন যে এটা টাইটেল ট্যাগের ভিতরে চলে গেছে। হেডের থাকে না, এই দেখেন হেডে মেটা, এই দেখেন টাইটেল ট্যাগ না, এই দেখেন আওয়ার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এটা আসছে। এরপরে আরেকটা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস টাইটেল। তো এটা আসলে কি, এটা হচ্ছে যে এই ট্যাগ লাইনটা করে একটা কি হয়, একটা ওয়েবসাইটের দেখবেন, লক্ষ্য করবেন যে যে ওয়েবসাইটটা থাকে, যেমন দারাজ.com, তো দারাজের হোম পেজে গেলে উপরে টাইটেল লেখা থাকে দারাজ হোম পেজ, দারাজ হাইফেন হোম পেজ। অন্যান্য পেজগুলোতে গেলে দেখবেন যে দারাজ হাইফেন অন্যান্য পেজের যে নামগুলো থাকে সেগুলো স্পেসিফিকভাবে দেওয়া থাকে। যে পেজে ঢুকবেন সেই পেজে যে টাইটেল থাকে তার আগে একটা করে দারাজ লেখা থাকে, তাই না? এইটা হচ্ছে সাইট টাইটেল। ওকে, আর পরে যে নামটা থাকে সেটা হচ্ছে ট্যাগ লাইন। এখানে যদি একটা পোস্ট থাকে তাহলে লেখা থাকবে দারাজ হাইফেন অর পোস্ট নামটা, এই ট্যাগ লাইন যদি পোস্ট থাকে। তারপর আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এটা লোকাল সার্ভারের জন্য। আমাদের হচ্ছে আমার হচ্ছে ইউজার ইমেল এটা। ওকে, তারপরে যে এখানে আমরা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছিলাম না, সেটা হচ্ছে এটা। আমাদের টাইম জোন হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা দেয় তখন কি আমাদের সব বাংলাতে লিখতে হবে? বাংলাতে। আপনার অ্যাডমিন যে ড্যাশবোর্ডটা আছে এটা বাংলাতে হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাডমিন ড্যাশবোর্ডটা আপনার বাংলাতে হয়ে যাবে, এই লেখাগুলো সব বাংলাতে আসবে। তারপরে এটা হলো জেনারেল সেটিং। এবার সেই রাইটিং কি, তো রাইটিং এ হচ্ছে পোস্ট ক্যাটাগরি, ডিফল্ট, এই যে ক্যাটাগরি আসছে, ডিফল্ট পোস্ট ফরম্যাট, এগুলা আসলে আপনার ওয়েবসাইটটা ডিপেন্ড করে। যদি আপনি ভিডিওর জন্য বানান তাহলে এখানে অবশ্যই ভিডিও দিয়ে দেবেন পোস্ট ফরম্যাটটা করে, তাহলে ডিফল্টভাবে আর কিছু ফরম্যাট তৈরি করা আছে।
এই পোস্টের জন্য যেরকম একটা ফরম্যাট তৈরি হয়েছে না অটোমেটিক, প্রথমে টাইটেল আসছে, তারপরে যে লিখছে, তারপর ডেট, তারপরে কমেন্ট, তারপরে ইমেজ, তারপরে এগুলো আসছে না, এটা একটা ফরম্যাট তৈরি করা আছে ডিফল্টভাবে। ওকে, যে 2020 থিম ইনস্টল হয়েছে সেটাতে। তো এখানে আপনি হচ্ছে পোস্টের জন্য আলাদা ফরম্যাট আছে, এখানে ভিডিওর জন্য ফরম্যাট আছে, গ্যালারির জন্য ফরম্যাট আছে, যেটা লাগে। তারপরে এখানে কি মেল সার্ভারটা, কি মেল সার্ভারটা হচ্ছে আপনার হোস্টিংয়ের মেল সার্ভার। ওকে, তো হোস্টিংয়ের মেল সার্ভার সম্পর্কে, এগুলো সম্পর্কে পরে ধারণা দিব। তারপরে ইউজার পাসওয়ার্ড, এগুলো সব হোস্টিংয়ের হয়, পোর্ট। ওকে, তারপর কি করব, রিডিংয়ে আসবো, এগুলোতে হাত দিব না অত সহজে, আমাদের প্রয়োজন নেই। তো আমি চাচ্ছি যে আমার অনেকগুলো পেজ তৈরি করে আছে, যে স্পেসিফিক একটা পেজকে হোম পেজ বানাবো, এখানে এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে এখানে হোম পেজটা সিলেক্ট করে দিতে হবে যে আমার এই পেজটা হবে হোম পেজ, যেমন স্যাম্পল পেজটা হবে হোম পেজ। ওকে, পোস্ট পেজ হবে, যেমন 10টা পোস্ট 20টা পোস্ট একসঙ্গে থাকে একটা পেজে, ওই পেজটা একটা নাম হবে, সেই পোস্টটার নাম এখানে আসলে সিলেক্ট করলে সেটা পোস্ট পেজ হয়ে যাবে। ওকে, তারপরে এখানে আর কিছু নাই। তারপরে এসে ডিসকাশন, এখানে অনেক কিছু আছে, এগুলো সব করে নেবেন। ওকে, এখানে যে যাদের ইমেজ আসবে না, আমার যেমন ইমেজ আসছে, এখানে আপনাদের ইমেজের বদলে এইরকম টাইপ আসবে, ঠিক আছে, থাম্বনেল আসবে। তারপরে এসে মিডিয়া, থাম্বনেল সাইজ, এই যে থাম্বনেল কোনটা, থাম্বনেলটা হচ্ছে যে আমি যদি হোম পেজে যাই, হোম পেজে গেলে হচ্ছে কি হোম পেজ, আচ্ছা এখানে থাম্বনেল আসবে না। ওকে, থাম্বনেলটা হচ্ছে একটা প্রোডাক্ট পেজে যান, প্রোডাক্ট পেজে গেলে প্রথম যে ইমেজটা আসে ওটা হচ্ছে থাম্বনেল, ফেসার ইমেজ যেটা থাকে, তাই না, এটা হচ্ছে থাম্বনেল। ওকে, তারপরে এখানে মিডিয়াম সাইজ, লার্জ সাইজ কত, এগুলো আপনি সেট করতে পারবেন। পার্মানেন্ট, ইমেজটাকে চেঞ্জ করা যাবে? কোন ইমেজ, অবশ্যই চেঞ্জ করা যাবে। যেখানে ইমেজ অ্যাড করছেন সেখানে গেলেই ওই ইমেজটাকে আরেকবার সিলেক্ট করলে ওখানে আরেকটা অ্যাড করে দিয়ে অ্যাড করলেই হয়ে যাবে। ওকে, এখানে এটা, হ্যাঁ অবশ্যই এটা চেঞ্জ করা যাবে। এখানে প্রোফাইলে গেলে, সেটিংয়ে গেলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, এই যে চেঞ্জ ইওর প্রোফাইল পিকচার। তো এই হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড। ঠিক আছে, নর্মাল তো জিনিস বুঝছেন, বাম পাশের এই অপশন এগুলা, আর ডান পাশের ভিতরে পুরো এরিয়াটাতে আমার হচ্ছে বিভিন্ন অপশন রিলেটেড যে সেটিংগুলো থাকে সেগুলো আসবে এখানে। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটার সঙ্গে পরিচিত হইলাম, এবার আসে থিম। তো এখানে ডিফল্টভাবে কোন থিম ইনস্টল করা আছে এবং থিম কোথায় পাওয়া যায়, অ্যাপিয়ারেন্সে গেলে থিম নামের একটা অপশন আছে, এখানে থিম পাওয়া যায়। ওকে, এখানে কি হয়েছে, ডিফল্টভাবে 2020 থিমটা সেট আপ হয়ে গেছে অলরেডি। ওকে, এটা যদি আমি ক্লিক করি, এখানে থিমের জন্য একটা ইমেজ আছে, ইমেজে থিমের নাম হচ্ছে 2020, এখানে হচ্ছে ডেভেলপার টিম, তাদের লিঙ্ক দেওয়া আছে, অটো আপডেট ইনেবল করার অপশন আছে, থিম ডিসক্রিপশন এবং ট্যাগ দেওয়া আছে। ওকে, এদের থিমে কয়েকটা জিনিস কাস্টমাইজ করা যায়, ব্যাকগ্রাউন্ড, মেনুজ, ওয়াইজেট, এইগুলো আমরা পরে আসবো। এবার আসি, এই একটা ডিফল্ট থিম আছে না, আমরা চাইলে থিমটাকে চেঞ্জ করতে পারবো কি না। আমি কি করি, এখানে 2019 আরেকটা থিম আছে, এটাকে যদি আমি অ্যাক্টিভ করি, এবার দেখবো, এবার ব্রাউজারটাকে রিলোড দিই, এটা 2019 থিমটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ। দেখেন এই যে 2020 থিমটাতে অ্যাক্টিভ চলে আসছে অলরেডি, তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করি যদি, তাহলে এবার দেখি কীরকম আসে। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে আমার হোম পেজ। ঠিক আছে, আগের হোম পেজটা কি এরকম ছিল, ছিল না, ওটাতে এক ধরনের কালার ছিল। এই ডিরেক্ট পোস্টটা চলে আসছে এখানে আমার হোম পেজটা। ওকে, এখানে আরেকটা ব্লগ আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড ডিফল্ট একটা ব্লগ আছে, এখানে সার্চ আছে, রিসেন্ট পোস্ট অপশন, এই আছে ফুটার, ক্যাটাগরি, মেটা ট্যাগ। ওকে, তো এটা হচ্ছে আরেকটা থিম, এটা কি 2019 থিম। এবার 2017 থিমটাকে অ্যাক্টিভ করে দেখি। তো এই থিমটা হচ্ছে এরকম 2017 থিম। ওকে, এক এক থিম এক এক রকম হয়, যারা ডেভেলপাররা যেভাবে থিম ডেভেলপমেন্ট করে সেভাবে আসে। ওকে, ভাই আসলে থিমটা কি, এটা হচ্ছে বড় প্রশ্ন আমার। ওকে, ঠিক ভাই। ভাই এই বিষয়ে আমি একটু বলে দিব রাশেদুল ভাই, থিমের বিষয়ে। বলেন। ভাই থিমটা হচ্ছে আমাদের যে ডিজাইনটা করি, মনে করেন আমরা একটা ফটো আপলোড দিলে থাম্বনেল বা প্রোফাইল বা লগইন রেজিস্ট্রেশন এটা দেখতে কেমন হবে,
এটা হচ্ছে অটোমেটিকলি ভাবে অনেকটা ডিজাইন করার মতো একটা থিম। যেমন ই কমার্স ওয়েবসাইটে ঢুকলে আমরা একরকম দেখি, ফেসবুকে ঢুকলে একরকম দেখি, ইউটিউবে ঢুকলে আরেক রকম দেখি। এই ডিজাইন গুলা মানে কিরকম দেখা যাবে, ই কমার্স হবে নাকি পোস্ট হবে, এই ধরনের থিমস আছে। থিমস এর ভিতরে আবার প্রকারভেদ আছে, কোন কোন থিমস হচ্ছে ই কমার্স ওয়েবসাইট থিমস, কোনগুলো থিমস হচ্ছে পোস্ট সাইটের মতো দেখতে থিমস। যেমন ফেসবুকে একটা পোস্ট দেওয়ার জন্য বেশিরভাগ ব্যবহার হয় ওকে এরকম। ওকে ওকে, এবার আমি বলি। থিমটা হচ্ছে যে থিমটা হচ্ছে যে আউটলুক, ঠিক আছে? আপনি দেখতে কি রকম, ঠিক আছে? স্ট্রাকচার হ্যাঁ, স্ট্রাকচার স্ট্রাকচার, আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করছি না, ওই ডিজাইনটা হচ্ছে একটা থিম, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ডিজাইন করা, মানে HTML CSS দিয়ে করা। কিন্তু দেখেন, আমরা যখন এখানে এই থিমটাকে অ্যাক্টিভ করছি, আমরা পোস্ট ওখানে অ্যাড করছি, এখানে অটোমেটিক অ্যাড হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু HTML দিয়ে করা না। যদি HTML দিয়ে করা হতো তাহলে এটা সম্ভব হতো না। এটাকে অবশ্যই PHP দিয়ে করা আছে, HTMLটাকে আবার PHP তে কনভার্ট করা আছে, PHP দিয়ে এটাকে ডেভেলপ করা আছে, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে একটা থিম। আমার হচ্ছে এই ওয়েবসাইটের একটা আউটলুকটাই হচ্ছে আমার একটা থিম। ওকে, তো এক এক থিম এক এক রকম হয়। ই কমার্সের জন্য ই কমার্স থিম হয়। তো আমি কি এখানে শুধু 3টা থিমই অ্যাড করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো তা না। আমাদের এখানে অ্যাড নিউ বাটনে যাবেন, আমাদের এখানে বিশাল একটা স্টোর চলে আসবে। ওকে, বিশাল একটা স্টোর আসবে। এখানে আরো অসংখ্য থিম আছে যেগুলো গুগল সার্চ করে বের করতে হবে। ওকে, তো আমাদের এই যে 2020 থিম আছে, ঠিক আছে? এখানে আমরা অন্য একটা থিম যদি অ্যাক্টিভ করে দেই, ইনস্টল করি, দেখেন ফ্রেন্ডলি লাইট নামে ভাইয়া আরেকটা থিম আছে। বলেন। মানে ফ্রি থিম কি মানে ভাই ভাইয়া ক্লায়েন্টকে কি ফ্রি থিম দিয়েও কাজ করে দেওয়া যায় এরকম? হ্যাঁ, ক্লায়েন্টকে ফ্রি থিম দিয়েও কাজ করা যায়, কাজ করে দেওয়া যায়, প্রিমিয়াম থিম দিয়েও করে দেওয়া যায়। ওকে, আমরা সেগুলো সব আস্তে আস্তে করে দেখবো। তো দেখেন এখানে কি হলো, থিমটা কিন্তু আমার ইনস্টল হলো। ইনস্টল হওয়ার অর্থটা হচ্ছে যে, তো এখানে আমার থিমটা ইনস্টল হলো না, ফ্রেন্ডলি লাইট। এবার আসি হচ্ছে আমার, যদি আমার ওয়ার্ডপ্রেস লারাগনের ভিতরে যেখানে আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আছে, এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, তার ভিতরে গেলাম। এখানে ডাব্লিউপি কন্টেন্ট নামে যে ফোল্ডারটা আছে, এখানে যে আমরা এডিট করছিলাম ডাব্লিউপি কনফিগ, তো ডাব্লিউপি কন্টেন্ট নামে যে ফোল্ডারটা আছে এর ভিতরে যদি যাই, এখানে থিমস নামে একটা ফোল্ডার পাবো, যেইখানে আমাদের ইনস্টল করা থিমগুলো পাবো। আমরা এখানে কি ইনস্টল করলাম, ফ্রেন্ডলি লাইট। ওকে, তারপরে 2019, 2017, 2020 এই থিম 3টা অটোমেটিক ইনস্টল ছিল আগে থেকে, কিন্তু অ্যাক্টিভ ছিল একটা। এখন আমাদের এই আরেকটা থিম ইনস্টল করলাম, ফ্রেন্ডলি লাইট, কিন্তু আমরা কিন্তু এটাকে অ্যাক্টিভ করে নেই। দেখেন এটা কি ইনস্টল হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাক্টিভ করা নেই। এটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে কি হবে, থিমটা তখন আমার এই ওয়েবসাইটে সেট হয়ে যাবে। ওকে, এবার আমি এটাকে রিলোড দিই, দেখেন এটা সুন্দর হয় নাই? ডান পাশে যে অপশনগুলো আছে, ওকে, যেটা হচ্ছে আমার টাইটেল। ওকে, এই গেল হচ্ছে আমার থিম। তো আমরা এরকম আরো অনেক থিম আছে, ঠিক আছে? যদি আমাদের মনে করেন যে আমাদের থিম দরকার ই কমার্স ওয়েবসাইটের। ওকে, গুগল সার্চ করবো আমরা, টপ ই কমার্স থিম ওয়ার্ডপ্রেস ফ্রি, কারণ দিলে প্রিমিয়াম থিমগুলো আসবে। ওকে, এখান থেকে আমরা হচ্ছে কি করব, গুগল সার্চ করে যে অনেক ভালো ভালো যে থিমগুলো ফ্রি পাওয়া যায় এগুলা লিস্ট পাবো একটা, যেমন সিডনি থিম। ওকে, এই নামটা আমি যদি নিই, নিয়ে কি করি, আমাদের এখানে থিমে গিয়ে এখানে সার্চ করি এটাকে, দেখেন এই থিমটা কিন্তু এখানে চলে আসছে, আসছে কিনা? এখানে আরেকটা আছে হোটেল, হোটেলের জন্য হোটেল সিডনি। তো এই থিমগুলো যদি ইনস্টল করি, যে ই কমার্স থিম, এগুলোর জন্য কিছু স্পেসিফিক প্লাগইন দিয়ে তৈরি করা থাকে, ঠিক আছে? সো ওই প্লাগইনগুলো যদি ইনস্টল না করি এই থিমগুলো কাজ করবে না। তো আমরা আপাতত ই কমার্স থিমে না যাই, আমরা নর্মাল থিম দেখব। কি দেখবো, ব্লগ ওয়ার্ডপ্রেস থিম, নামের আইডিয়ার জন্য আমরা গুগল সার্চ করব। ওকে, নামের আইডিয়া, এই ডাব্লিউপি বিগিনার ওয়ার্ডপ্রেস, ডাব্লিউপি তে হচ্ছে ওয়ার্ডপ্রেস বিগিনার। এই ওয়েবসাইটটা অনেক জনপ্রিয় ওয়েবসাইট একটা,
ওয়ার্ডপ্রেসের অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যায়, মানে বিভিন্ন ধরনের হেল্প টেল্প এখান থেকে পাবেন। যেমন হচ্ছে ব্লগের জন্য একটা এক্সট্রা থিম আছে, ওকে। তারপরে ওশিয়ান ডাব্লুপি, আমরা এটাকে গুগল সার্চ করি, ওশিয়ান ডাব্লুপি থিম দিই, আচ্ছা যেখানে আসবো এখানে সার্চ করবো এটা। এই যে থিমগুলো যে ওনারা বানায়, ওনারা কিসের মাধ্যমে থিমগুলো বানায়? ওনারা HTML CSS দিয়ে তৈরি করা একটা টেমপ্লেটকে পিএসপি এর মাধ্যমে এটাকে ওয়ার্ডপ্রেসের সঙ্গে কানেক্ট করে দেয়, ওকে। সার্ভার ডাটাবেজের সঙ্গে ডাটা কানেক্ট করে দেয়, মানে সার্ভারের সঙ্গে ডাটাবেজের সঙ্গে তো কানেক্ট করছি আমরা, তাই না? তো বিষয়টা হচ্ছে আমরা চাইলে থিম ক্রিয়েট করতে পারবো না, থিম হ্যাঁ, বানাতে পারবো না। আমরা থিম ডিজাইন শিখছি, আমরা থিম বানানো শিখবো, ওকে। এটা আমাদের কোর্সে আছে, আমরা থিম বানাবো, ঠিক আছে, আস্তে আস্তে, এখন না। তো আমি কি করলাম, আমি একটা জনপ্রিয় থিমের লিস্ট দিয়ে গুগল সার্চ দিলাম, যে এরকম আমাদের তো আইডিয়া নেই থিমগুলো কীরকম হয়, যেগুলো জনপ্রিয় এগুলো অবশ্যই ভালো হবে। তার মধ্যে এই যে এরকম একটা ওয়েবসাইটে আসার পরে আমি যে অনেকগুলো লিস্ট পাবো, গো থিম, ব্লগ সিফ থিম, তারপরে এগুলো হচ্ছে ব্লগের জন্য, ওকে। আমি একটা থিমের নাম নিয়ে এখানে থিমের যে স্টোর আছে এখানে এসে এটাকে সার্চ দিলে এই যে থিমটা চলে আসছে, ওকে। এই থিমটা কীরকম হবে না হবে সব দেখাবে, এখানে থিমটাতে ক্লিক করলে থিমটার কীরকম জিনিস আছে না আছে সব দেখাবে, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে পোস্ট কিছু নাই, এগুলো থিমটাকে সেট আপ করে নিতে হবে, এটাকে ইনস্টল করলাম। এবার আসবো, আমি কি করলাম, ওয়ার্ডপ্রেসটাকে ডাটাবেজের সঙ্গে কানেক্ট করাইছি না, কানেক্ট করার পরে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে। এবার আমরা যদি ডাটাবেজে যাই, এই ওয়ার্ডপ্রেস নিউজের ডাটাবেসটা আছে, এটাকে যদি আমরা রিফ্রেশ করি, এই দেখেন কতগুলা অটোমেটিক জিনিস তৈরি হয়ে গেছে আপনার ডাটাবেজের ভিতরে। সবাই এটা জিনিস দেখবেন লক্ষ্য করে, ডাব্লিউপি কমেন্ট মেটা কমেন্ট, ডাব্লিউপি লিঙ্ক, ডাব্লিউপি অপশন, ডাব্লিউপি পোস্ট, ডাব্লিউপি ইউজার মেটা, টার্ম, ট্যাক্সোনমি, রিলেশনশিপ, এগুলো হচ্ছে একটা করে ট্যাবল। এখানে যে ওয়ার্ডপ্রেস ইউজার নামে ট্যাবল তৈরি করা আছে, আমি যদি এখানে ইউজার তৈরি করি, এখানে আরেকজন ইউজার তৈরি করি, এখানে লক্ষ্য করবেন আমি আমার হচ্ছে ডাটাতে যাব, এখানে কি এখানে ইউজারের দেখেন একটা ট্যাবল, তাই না? এখানে হচ্ছে প্রত্যেকটা প্রথমে হচ্ছে আইডি, আমার হচ্ছে ইউজার নেম কি দিছিলাম, অ্যাডমিন দিছিলাম, পাসওয়ার্ড দিছিলাম, কিন্তু পাসওয়ার্ডটা এখানে শো করবে না, অ্যাডমিন দিছিলাম না। এই পাসওয়ার্ডটা কি হয়, পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করা হয়। ইনক্রিপ্টের অর্থটা হচ্ছে যে পাসওয়ার্ডটা আপনাকে সরাসরি এখানে থাকবে না, একটা মেথডের মাধ্যমে একটা পাসওয়ার্ডকে অন্য একটা ফরম্যাটে আনাবে, ঠিক আছে, যেন পাসওয়ার্ডটা কেউ বুঝতে না পারে। এখানে ডাটাবেস থেকে বোঝার কোনো উপায় নাই যে আপনি কি পাসওয়ার্ড ইউজ করছেন, ওকে। তো এখানে অনেক ধরনের মেথড আছে, তার মধ্যে জনপ্রিয় মেথড সব ম্যাক্সিমাম সময় সম্ভবত ওয়ার্ডপ্রেস ইউজ করে হচ্ছে MD5 মেথড, ওকে। তারপরে আমাদের নিক নেমের সঙ্গে ইউজার নেমটা অটোমেটিক সেট করে নিচ্ছে, ইমেল আসছে, তারপরে URL আসছে, রেজিস্ট্রেশন কখন করছি সেটা আসছে, তারপরে আমাদের আমরা যে এখানে এনক্রিপ্ট করা আছে ওটা কি আমরা ইচ্ছা করলে করতে পারবো না, ডিক্রিপ্ট করতে পারবো না? হ্যাঁ, বিক্রিপ্ট করতে পারবেন। তো আপনাকে গুগল সার্চ করে বিক্রিপ্ট করার টুল ইনস্টল করে বা অনলাইনে বিক্রিপ্ট করার টুল নিয়ে এখান থেকে এটাকে কপি করে নিয়ে গিয়ে ওটাকে পেস্ট করে ডিক্রিপ্ট করলেই হয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে আমার কি একটা হচ্ছে ইউজার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে ইউজার নামে একটা ট্যাবল, ডাব্লিউপি ইউজার নামে একটা ট্যাবল তৈরি হয়েছে। যখন আমি কি করছি, আমার নতুন ইউজার মানে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিছি, এখানে সাথে সাথে একটা কি রো তৈরি হয়েছে, তাই না? 1 মিনিট ওয়েট করুন। তো এটা হচ্ছে আমার ডাটাবেস, তাই না? ডাটাবেসের কি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে এই ট্যাবলগুলো তৈরি হয়েছে, তার মধ্যে ইউজার নামেও একটা ট্যাবল তৈরি হয়েছে, ওকে। এই ট্যাবলে কি আছে, আইডি আছে, লগ ইন আছে, যখন আমি ইউজারের পাসওয়ার্ড দিলাম তারপরে ইমেল দিলাম, এখানে একটা রো তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা কি করি, আমরা যদি এখানে আরেকটা ইউজার তৈরি করি, দেখি ওখানে কিছু হয় কিনা। ইউজার নেম দিলাম, কিরম দেব, রাকিব দিলাম, ওকে। ইমেল দিলাম rakib@gmail.com, ফার্স্ট নেম খন্দকার, লাস্ট নেম রাকিব, ওয়েবসাইট নেম না দিলাম, পাসওয়ার্ড ওর একটা ডিফল্ট ভাবে দিছে, এটাই রাখতেছি, ঠিক আছে। আমি এখানে অ্যাডমিন বানাবো, ওকে। আমি এখানে ইউজার অ্যাড করে দিলাম, তাহলে এখানে কি দুইটা ইউজার আসলো না,
এবার আমি ডাটাবেজে এসে যদি এটাকে রিলোড করি আরেকবার, দেখেন এই দেখেন আরেকটা রো তৈরি হয়েছে অটোমেটিক। বুঝতে পারছেন? আপনারা বলছিলেন এডমিট দুইজন বানানো যায় না, আপনি আর বানাইছেন বুঝতে পারিনি। কখন লাইনে নাকি? ভাইয়া বলছে যে দুইটা একাধিক বানানো যায়, সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। আমি আপনার অ্যান্সার অনেক আগে দিয়ে দিয়েছি। আমরা যারা জাম্প ইউজ করি তারা কিভাবে এটাই দেখবো এটা? তারা হচ্ছে ওই লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে ডাটাবেস দেখছিলেন না, ওইখানে গিয়ে আপনারা ওটাকে রিলোড দেবেন। রিলোড দেওয়ার পর কি হবে, আপনার এই ডাটাবেসকে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর এখানে ডাব্লিউপি ইউজার নামে একটা ট্যাবল থাকবে, এরকম লিস্ট থাকবে, এখান থেকে এইটাকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করলেই দেখতে পারবেন যে এইরকম আপনাদের ডাটা চলে আসছে। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখা যাচ্ছি। ওকে, এই হচ্ছে আমার আমি ডাটাবেস। করবো ভাই। করেন, খানি হলে খানি, আমি একটু করে নিই। ভাই আমি করছিলাম তো। ওকে, একজন করে ভাই জাম্প ইউজার একজন করেন ভাই। করছি। ভাই করেন, সমস্যা নেই। এই যার জাম্প আছে উনি শেয়ার করেন আর বাকিরা শেয়ার করেন। যেমন স্বপন আব্দুল্লাহ ভাই, এনার স্ক্রিনটা শেয়ার করছে না, আমরা এনার স্ক্রিনটা দেখি। ওকে, আপনি এখানে সব ঠিক আছে। আপনি হচ্ছে ডাটাবেসে কিভাবে গেছিলেন বলেন তো? একবার যে ডাটাবেস ক্রিয়েট করলেন কিভাবে গেছিলেন? লোকাল হোস্ট, Database ভাই? হ্যাঁ ডাটাবেসে যে আমরা গেছিলাম মনে আছে? ডাটাবেস ক্রিয়েট করলেন আপনি, হ্যাঁ ভাই। কিভাবে গেছিলেন? লোকাল হোস্ট? হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ কি ছিল? স্বপন হবে না ভাই, স্বপন হবে না, এখানে ডিরেক্ট আমার নাম নিয়ে করছিলাম না, PSP my admin। শুধু পিএসপি মাই অ্যাডমিন হবে। ওকে, শাহবান ভাই আপনাকে না আর কিছু ভাই? পিসি একটু স্লো ভাই। লোকাল হোস্ট ভাই আমাদের সবারই একই অবস্থা ভাই, নেট না। লোকাল সার্ভারের জন্য এটা অফলাইন, ঠিক আছে? এটার জন্য নেট লাগে না। ওকে, দেখেন আপনাদের যারা পিএসপি মাই অ্যাডমিনে ঢুকছেন, প্রথমে যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলেন, যেটা ওয়ার্ডপ্রেসের সঙ্গে লিঙ্ক করাইছেন, ওই ডাটাবেসটাকে সিলেক্ট করবেন। করেন, আপনি কোনটাকে লিঙ্ক করাই দিয়েছেন? এটা হ্যাঁ, তো এইটা ক্লিক করার পর আপনার এটা খালি এত লোড নিচ্ছে, পিসি এত স্লো। হ্যাঁ ভাই। দেখেন এইখানে কি হলো, বাম পাশে দেখেন এইগুলো, এটা অন্য কোথাও এক জায়গায় ক্লিক করেন, তাহলে এই মার্ক অপশনটা যাবে, ফাঁকা জায়গায় ক্লিক করেন। এই দেখেন, হ্যাঁ এই বাম পাশে দেখেন এই ডাটাবেসের নামের নিচে অনেকগুলা কি তৈরি হয়েছে, টেবল তৈরি হয়েছে, ঠিক আছে? অনেক অনেক অপশন তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনার এতগুলো অপশন কেন ভাই? এগুলো না ভাই, এগুলো আপনি এগুলো? দুইবার ইনস্টল করছেন তাই না? তাহলে আমি অনেক কিছু করছিলাম তো। ওয়ার্ডপ্রেস দুইবার ইনস্টল করছেন। ওকে, আলাদা আলাদা ভাবে। তো এই দেখেন বাম পাশে এখানে অনেকগুলো ডাটা টেবল তৈরি ভাই, হবে। ওকে, আমি একটা ডাটাবেস থেকে দুইটা ওয়েবসাইট বানাইছিলাম, দুইটা সাইট। যার কারণে এই সমস্যাটা হয়েছে ভাই, বুঝতে পারছেন? আমি এটা বললামই তো একটু আগে। যাই হোক, বাম পাশের নিচে আসবেন, দেখবেন যে এখানে ইউজার আব্দুল্লাহ ইউজার বা স্বপন ইউজার নামে যেটা আছে ওখানে যাবেন। ওখানে আপনার ইউজার ফিল্ড একটা তৈরি হয়ে গেছে, আপনার ইউজার উপরে 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 এই উপরে বাম পাশের এগুলো সব কিন্তু একটা করে কি, এখানে এখানে ভাই, এখানে ইউজার। এগুলো সব করে কি একটা করে ট্যাবল। ওকে, এখন ট্যাবলের ভিতরে ট্যাবলটা কি একটা খাতার মতো। একজন স্টুডেন্ট একটা স্কুল বা কলেজে রেজিস্ট্রেশন করলো, তার কি ডিটেলস তথ্যগুলো খাতায় তুলবে না? স্টুডেন্টের যে ডিটেলস খাতায় থাকবে সেই খাতায় ওর ডিটেলসগুলো তুলে নেবে। সেম ভাবে এখানে ট্যাবলটা হচ্ছে একটা খাতার মতো, হিসাব খাতার মতো। সেখানে নতুন একটা কিছু আমরা যখন ওখান থেকে এন্টার করব তখন এখানে এসে ঢুকে যাবে। ওকে, আব্দুল্লাহ ইউজারে যান। তো দেখেন এইখানে আপনার একটা ইউজার তৈরি হয়ে গেছে। ওকে,
আপনি ওখান থেকে গিয়ে তৈরি করে আনেন। ওকে, আমি যে পোস্টটা করছি সেটা ডাটাবেসে আসছে কিনা, এখানে ডব্লিউপি অপশন পোস্ট নামে একটা দেখেন টেবল আছে। ওকে, এখানে যদি আমি যাই, এখানে দেখেন এই পোস্টের ভিতরে পেজগুলো আসে, ঠিক আছে, কিন্তু ক্যাটাগরি আছে। এই হেল্প স্যাম্পল পেজটা হচ্ছে একটা পোস্ট, সরি এটা পেজ, অ্যাবাউট আজ একটা পেজ, এখানে অ্যাবাউট আজ পেজ, কোনো কারণে এটা দুইটা হয়েছে। ওকে, এখানে অনেক কিছু থাকে, তার মধ্যে এইখানে দেখেন, তো এইটা হচ্ছে পেজ কি। ওকে, এই হচ্ছে ভাই পেজ। আমরা কি এখান থেকে বলেন। ভাই এখান থেকে পোস্ট গুলো দেখা যাবে না এখান থেকে? হ্যাঁ, বা এই comment? যে মনে করেন আমি যে পোস্ট একটা লিখছিলাম না, কি পোস্ট ছিল ওটা, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব, কি জানি একটা পোস্ট ছিল, তাই না? এই যে হচ্ছে পোস্টটা। ওকে, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট। ওকে, তো এখানে যদি আসি, এটাতে ডাবল ক্লিক করি, এমনি এক্সপ্যান্ড করি এটাকে, এটা টাইটেলটা ছিল, তাই না? ডিসক্রিপশন করি, এই যে কন্টেন্ট হচ্ছে এগুলা। ওকে, এই পোস্টের ভিতরে আমি কি কি লিখছি এগুলো সব আসছে এখানে। দেখেন এখানে ট্যাগও আসছে, পি ট্যাগ সহ আসছে, ঠিক আছে, এখানে পি ট্যাগ সহ আসছে, এখানে লরেন সাউন্ড ডলার। এখানে যদি চেঞ্জ করি, এন্টার করি কোনো কারণে, যদি প্রয়োজন পড়ে, তাহলে কি ওখানে পোস্টটা চেঞ্জ হবে। আমি এখানে আমার ইউজার নেমটা আমি চেঞ্জ করে দেই ডাটাবেস থেকে। দেখেন হয়ে গেল। আচ্ছা, ডাব্লিউপি ইউজার আসলাম, এখানে কি করব, অ্যাডমিন না দিয়ে ইউজার লগইনে আমি দিলাম হচ্ছে রাশেদ। ওকে, এন্টার দিলাম, ঠিক আছে। তো এখানে এটা সেভ হয়ে গেল, তাই না? এবার আসি আমার হচ্ছে কোথায় গেল। ওকে, দেখেন ওখানে একটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। চেঞ্জ হওয়ার কারণে এখানে একটা পপ আপ বক্স আসছে, ঠিক আছে, যে আপনার ইউজার চেঞ্জ হয়ে গেছে, আপনি আবার নতুন করে লগ ইন করেন। ওকে, আমার ওখানে ইউজার নেম কি ছিল, কাজ করতেছে না। ভাই এইভাবে কি আমরা হ্যাক করতে পারবো? ওয়েবসাইটে কোনো কারণে এটার মধ্যে ঢুকে আর কি দেখেন, এটার মধ্যে ঢুকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি আমরা হ্যাক করতে পারবো? আচ্ছা একটু ওয়েট করেন, আপনার বিষয়টা আসতেছি। দেখেন এখানে ইউজার নেমটা আসছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ডাটাবেসে আমরা চেঞ্জ করলাম, এখানেও চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো ডাটাবেসটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের জন্য। আপনার ওখানে ইউজারের সব কিছু থাকে, একটা পাসওয়ার্ড পর্যন্ত থাকে, আপনি যেটা দিয়ে অ্যাক্সেস করতে পারেন। কিন্তু এবার আসি হ্যাক করার কথা। মনে আছে আমরা পিএসপি মাই অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড সেট করছি। যখন আমরা প্রফেশনালি কাজ করতে যাব, রিয়েল সার্ভার নিয়ে কাজ করতে যাব, কখনোই ভুল করেও না যে একটা ওয়েবসাইটের ইউজার পাসওয়ার্ড এইরকম দেব, ঠিক আছে। অবশ্যই অনেক ক্রিটিক্যাল একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আনকমন, ঠিক আছে। তো এখানে অনেক ধরনের একটা ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন না, আপনি আর আজকে একটা ডোমেন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট তৈরি করেন বা ডিজাইন করেন বা ডেমো একটা থিম ইনস্টল করেন, কালকেই দেখবেন কেউ না কেউ ওয়েবসাইটটাতে হ্যাক করার চেষ্টা করছে, ঠিক আছে, কেউ না কেউ কিছু একটা করছে। ওকে, ভাই পাসওয়ার্ড যদি কেউ পায় আর কি কোনোভাবে, সেটাকে তো মনে হয় হ্যাকিং বলে না। না, হ্যাকিং তো মনে হয় ধরা হচ্ছে যে সিস্টেমের ভিতরে ঢুকে আর কি, মানে আমাদের হ্যাকিং 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 অ্যাকচুয়ালি অনেক ধরনের আছে, বুঝতে পারছেন। যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিছি, ঠিক আছে, এরকম মনে করেন যে 1,00,000 ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করা আছে। তো সে কি করবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে সে আহ, একটার পর একটা টেস্ট করে যাবে। মনে করেন 1,00,000-এর মধ্যে কোনো কারণে একটা লাগিয়ে গেল না, ঠিক আছে, এটা এক ধরনের হ্যাকিং বলে। কিন্তু আপনি তো 1,00,000 একসঙ্গে করতে পারবেন না। এই ধরনের হ্যাকিং এর জন্য এক সফটওয়্যার আছে যেখানে আপনার মনে করেন সব ইউজার পাসওয়ার্ড একটা টেক্সট ডকুমেন্টের ভিতরে দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের লিংক দিলেন, সে একটা একটা করে অটোমেটিক টেস্ট করে নেবে। ওকে, এটা হচ্ছে এক ধরনের হ্যাকিং। আবার আপনি যেটা বললেন যে বিকল্প পদ্ধতিতে আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে সে আমার ইউজার পাসওয়ার্ড না নিয়েই সে আমার ওয়েবসাইটটাকে হ্যাক করে ফেললো, কিছু একটা করে ফেললো, আমার থিম চেঞ্জ করে দিল সে তার ইচ্ছা মতো। সে কি করলো, ইউজারগুলো রিমুভ করে দিল, সে জানলোই না আমার ওয়ার্ডপ্রেসের হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড। এটা হচ্ছে আরেক ধরনের হ্যাকিং, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের হ্যাকিং।
ওকে। তো অবশ্যই কি করতে হবে, আমার ডাটাবেসটাকে শক্তিশালী করতে হবে, এবং এটার একমাত্র উপায় হচ্ছে ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ডও অনেক গুরুত্বপূর্ণ। যদি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এসে ঢুকতে পারে, সে সব কিছুই করতে পারবে, ঠিক আছে। সো এই ইউজার নেম পাসওয়ার্ড আমরা যত ইজি দিছি না, এটা কখনোই চিন্তা করবেন না, আমি বারবার করে বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ আপনারা ক্লায়েন্টের কাজ করেন, আমি মার্কেট প্লেসে নিয়ে যাব, কখনোই এই জিনিসগুলা ইজি ইউজ করবেন না। ওকে, এগুলো অবশ্যই কঠিন ইউজ করবেন। দেখবেন যে যখন নতুন তৈরি করতেছেন তখন পাসওয়ার্ড সাজেস্ট করতেছে, ওই পাসওয়ার্ডটাই রাখবেন, ঠিক আছে। কারণ ওদের দেওয়া পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। ওরা ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটা দেবে, পরবর্তীতে সেটাকে সেভ করে রাখবেন অবশ্যই। কারণ ওদের যে পাসওয়ার্ডটা দেয় ওটা এমন পাসওয়ার্ড, ওটা কখনো মুখস্থ করতে পারবেন না, মনে রাখতে পারবেন না, ঠিক আছে। এই হচ্ছে কি গেল আমাদের ডাটাবেস সম্পর্কে, কার কার আইডিয়া হয় নাই এটা বলেন।